ধনী বাড়ির একমাত্র মেয়েকে আজ পর্যন্ত পরিবারের একটা পুরুষও দেখেনি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। লোকের মুখে শোনা যায় কুসুমের মতো সুন্দর মেয়ে, তবে আজ পর্যন্ত তাকে কেউ কল্পনাতেও দেখেনি। হ্যাঁ, আবদুল্লাহ আল আনসারি ধনীর একমাত্র মেয়ে হুরাইরা আফরিন হুর, যাকে এখনও পর্যন্ত কোনো বাইরের পুরুষ দেখেনি। ১৯টা বছর পার হয়ে গেছে, গ্রামের কোনো পুরুষের সাধ্য হয়নি তাকে দেখার। মেয়ের লেখাপড়ার জন্য বাড়ির মধ্যে স্কুল তৈরি করে আবদুল্লাহ আল আনসারি সাহেব, এবং সেখানেই হয় একটা গার্লস কলেজ, যেখানে গ্রামের সব মধ্যবিত্ত পরিবারের মেয়েরা ও হুর লেখাপড়া করে। বাবা এবং ৬ চাচার আদরের এক মেয়ে এবং ৪ ভাইয়ের আদরের এক বোন হুর। বিশাল ধনী বাড়ির আশপাশে ১২ ফুট উঁচু করে দেওয়াল করা। গ্রামে বিঘা বিঘা জমি এই ধনী পরিবারের। পূর্বপুরুষ থেকেই তারা ছিল অনেক সম্পদের মালিক। সেখান থেকে নামকরণ করা হয় ধনী পরিবার। ৫ তলা বাড়ির এক এক তলায় ২০টা থাকার ঘর, সব মিলিয়ে রাজপ্রাসাদ। হুর পরীর মতো ঘুরে বেড়ায় বাড়িতে। তার বোরকা তাকে সবসময় আবদ্ধ করে রাখে। হুরের ৪ ভাই, সাজ্জাদ বিন আনসারি, খালেদ বিন আনসারি, জাবেদ বিন আনসারি, জুনায়েদ বিন আনসারি, এবং ভাবিরা রহিমা, ফাতেমা, আয়শা, উম্মেহানি। সবার চোখের মনি হুর। হুরকে সবসময় তার বাবা এবং তার ভাইরাই দেখতে পারে, এছাড়া অন্য কোনো পুরুষ দেখতে পারে না। ধনী বাড়ির কোনো নারীকে বাইরের পুরুষ দেখার অনুমতি নেই। এমনকি বাড়ির ২য় তলায় সম্পূর্ণভাবে পুরুষ নিষিদ্ধ, কারণ সেখানেই বাড়ির সব মেয়েরা থাকে, আর ২য় তলাতে রান্নাঘর। আজ শনিবার অনেক দূর থেকে একটা বাচ্চা মেয়ে হুরকে দেখতে এসেছে। মেয়েটার অনেক ইচ্ছা সে একটাবার হুরকে দেখবে। প্রথমে সদর দরজায় দারোয়ানরা মেয়েটির মা ও তাকে ঢুকতে না দিলেও আনসারি সাহেব অনুমতি দেওয়ার পর ঢুকতে দেন। হুরের মা রাবেয়া বেগম বাচ্চা মেয়েটি ও তার মাকে বসার ঘরে বসতে দিয়ে হুরকে ডাকতে গেল। হুর কিছুক্ষণ আগেই গোসলে ঢুকেছে। রাবেয়া বেগমের ডাকে হুর তাড়াতাড়ি গোসল শেষ করে বের হলো। বাচ্চা মেয়েটির কথা শুনতে হুর খুব অবাক হলো, কারণ তার ধারণাই ছিল না কেউ তাকে দেখার জন্য এত পাগল। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে হুরের। বাচ্চা মেয়েটাকে তার ঘরে পাঠাতে বলল হুর। হুর ততক্ষণে নিজের চুল ছেড়ে আয়নার সামনে দাঁড়ালো। মেয়েটি ঘরে ঢুকতেই অবাক হয়ে গেল। হুরের পা অবধি চুল মাটিতে লেলিয়ে আছে, টানা টানা চোখ, হলদে সুন্দর গায়ের রং। মেয়েটা অবাক হয়ে তাকিয়ে আছে। হুর মেয়েটাকে ভেতরে আসতে বললে মেয়েটা কিছুটা ভয় পেয়ে যায়। হুর তাকে আবারও ডাকে কাছে। মেয়েটা গুটি গুটি পায়ে হুরের ঘরে যায়। বিশাল বড় ঘর, চারদিক সুন্দরভাবে সাজানো, ময়ূরের পালকের মতো দেখতে খাট। হুর মেয়েটির গালে হাত রেখে বলল, সোনা মেয়ে, কি নাম তোমার? মেয়েটি হুরের ছোঁয়া পেতেই কিছুটা আঁতকে উঠল। কুসুমের মতো নরম তার ছোঁয়া, গলার কণ্ঠস্বর সুন্দর। সে হুরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হুর আবার জিজ্ঞেস করল, তোমার নাম কি? মেয়েটা গলা কেঁপে উত্তর দিল, অবন্তী। তুমি হিন্দু ধর্মের? হ্যাঁ। ও সোনা মেয়ে, তুমি খুব সুন্দর। তুমিও খুব সুন্দর। হঠাৎ হুরের মায়ের ডাক পড়তে হুর বোরকা পরে রেডি হয়ে বের হলো। হুরের সাথে সাথে অবন্তীও হাঁটছে। অবন্তী যাওয়ার পালা চলে এসেছে, কিন্তু তার যেতে ইচ্ছা করছে না। হুরের সাথে আজীবন থাকতে ইচ্ছা করছে তার, কিন্তু সে পরিস্থিতির শিকার। অবন্তী মন খারাপ করে বলল, তোমার সাথে কাটানোর সময় আমি কখনো ভুলব না। আমিও সোনা মেয়ে, ভালো থেকো। হুরের ১৯ বছর বয়সেও কখনো সে এ বাড়ির বাইরের জগৎটাকে দেখেনি। আনসারি সাহেবের শত্রু অনেক, আর ছোট থেকেই সে চেয়েছিল তার যেন মেয়ে হয়, আর সেই মেয়ে যেন তার কাছের মানুষ ব্যতীত কোনো পুরুষ না দেখে। তাই হুরকে কখনো বাড়ির বাইরে যেতে দেয়নি সে। হুর বাইরে না গেলেও পরিবেশ সম্পর্কে যথেষ্ট জ্ঞানের অধিকারী। সকাল ৬টা বেজে ২০ মিনিট। প্রতিদিন এ সময় হুর বাবার সাথে কোরআন নিয়ে বসে। আনসারি সাহেব এখনও মেয়েটাকে ছোটবেলার মতোই আদর করে। কিছুদিন পর যে মেয়েটাকে বিয়ে দিতে হবে সেটা যেন সে মেনে নিতে পারে না। মেয়েকে ছাড়া তার দিন ভাবলেই যেন তার বুকে ব্যথা ওঠে। হুরকে রাবেয়া বেগম ডাকতে গিয়ে অবাক, হুর কোথাও নেই। সারা ঘর ফাঁকা, ছাদে বাগানে কোথাও নেই। রাবেয়া বেগম চিন্তিত হয়ে খুঁজতে লাগলেন, কোথাও পাচ্ছে না। হুরের ভাইরা সবসময় বাড়িতে থাকে না, ভাবিরাও খুঁজছে রাবেয়া বেগমের সাথে। সবাই খুঁজতে খুঁজতে যখন হুরকে পেল না, তখন সবাই হতাশ। রাবেয়া বেগম এসে সবটা আনসারি সাহেবকে জানালে সে খুব ভয় পেয়ে যায় এবং হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা ওঠে। সবাই তাকে ধরাধরি করে তার ঘরে নিয়ে যায়। ঠিক তখনই কোথা থেকে যেন হুর দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। মেয়ে কাছে আসতে যেন আনসারি সাহেব সুস্থ হয়ে গেলেন। রাবেয়া বেগম মুচকি হেসে বলল, মেয়েকে বিয়ে দিলে যে আপনার কি অবস্থা হবে ভেবে আমার হাসি পায়। আমি বাবার কাছে থাকবো, বুঝেছ? হুর বলল। হুর বাবার কপালে চুমু খেয়ে বাইরে চলে গেল। আনসারি সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, মেয়েরা হয়তো জন্ম নেয় পরের ঘরে যাওয়ার জন্য, ওকে ছাড়া যে একটা মুহূর্তও থাকতে পারি না আমি। চিন্তা করবেন না, আমাদের মেয়ে খুব সুখী হবে ইনশাআল্লাহ। ৪ ভাবি ছিল রান্নাঘরে। নূরও তাদের কাছে গিয়ে বসল। কিছুদিন আগে নতুন ভাবি উম্মে হানিকে বাড়িতে আনা হয়েছে। তার আগে বাবার বাড়িতে ছিল।
বিয়ে হয়েছে 1 বছর, কিন্তু হুরের ছোট ভাই জুনায়েদ তখনও সম্পূর্ণ মাওলানা হয়ে ওঠেনি, তাই বউকে বাড়িতে আনেননি। তাছাড়া ধনী বাড়ির নিয়ম অনুযায়ী বউ বাসর ঘরে ঢোকানোর আগেই স্বামী স্ত্রী 3 দিনের জামাতে যাবে। এই 15 দিন আগেই সব নিয়মকানুন মেনে উম্মে হানিকে আনা হয়েছে। মেয়েটা খুব মিষ্টি, অবশ্য এ বাড়ির প্রতিটা বউ খুব ভালো। তবে সবার বড় রহিমা বেগম একটু রাগী। হুরের বড় ভাই খালেদ বিন আনসারের স্ত্রী রহিমা বেগম, মেজো ভাই জাবেদ বিন আনসারের স্ত্রী ফাতেমা বেগম, সেজো ভাই সাজ্জাদ বিন আনসারের স্ত্রী আয়েশা বেগম এবং ছোট ভাই জুনায়েদ বিন আনসারের স্ত্রী উম্মে হানি। আর 4 ভাইয়ের এক পরী হুর। হুর সবার ছোট। মাদারীপুরের একটা গ্রামে এই ধনী বাড়ির অবস্থান। সব মধ্যবিত্তের আস্থার স্থান এই ধনী বাড়ি। শুক্রবারের দিন, জুমার দিন, আনসারি সাহেব নামাজের জন্য তৈরি হচ্ছে। হঠাৎ বাইরে চেঁচামেচির আওয়াজে সে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। আনসারি সাহেবকে দেখে গ্রামের সবাই কান্নায় ভেঙে পড়ল। আনসারি সাহেব খুব অবাক হলো, কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনাদের? আপনারা কাঁদছেন কেন? গ্রামে অনেক বড় ঘটনা ঘটে গেছে ভাই, কিন্তু আমরা দুঃখিত, আপনাকে জানাইনি। আচ্ছা, এখন বলেন কি হয়েছে? আপনারা না বললে আমি জানবো কিভাবে? গ্রামে কি এক অসুখের বাসা বেঁধেছে, সবার বমি আর পেটের সমস্যা হচ্ছে। আমরা চেয়েছিলাম আপনাকে না জানিয়ে সমস্যার সমাধান করার, কিন্তু পারিনি। এটা তো খুবই চিন্তার বিষয়। আশেপাশে ডাক্তাররা কি কিছু সমাধান করতে পেরেছে? না, তারা ব্যর্থ। আপনারা চিন্তা করবেন না, আমি খুব দ্রুত কিছুর ব্যবস্থা করব। সবাই আল্লাহকে ডাকুন, তিনিই পারেন সব বিপদ থেকে রক্ষা করতে। আনসারি সাহেব আজ ঢাকায় যাবে। সে চায় না তার গ্রামের কোনো ক্ষতি হোক, তাই ঢাকা থেকে কিছু ভালো ডাক্তার আনবে গ্রামে। হুরের মাথায় হাত বুলিয়ে আনসারি সাহেব ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। সেখানে তার আরও কিছু কাজ আছে। সব কাজ শেষ করে ফিরতে 3 দিন লাগবে। তার ছোট ছেলে জুনায়েদ এবং বড় ছেলে খালেদ বর্তমানে বাড়িতে, তাই বাড়ির দিকটা নিয়ে আনসারি সাহেব চিন্তামুক্ত। আনসারি সাহেব নিজের যাবতীয় কাজ শেষ করে তার বন্ধু ডক্টর সাখাওয়াতকে গ্রামের করুণ ঘটনা বলল। ডক্টর সাখাওয়াতের মাথায় তখন একজনের নামই আসলো। 7 নম্বর কেবিনের রোগীটা নিয়ে চরম চিন্তায় আছে ডক্টর সাজিদ মাহমুদ, বিখ্যাত ডক্টর। সে অনেক খ্যাতি সম্পন্ন ডক্টর সাজিদ মাহমুদ। ডক্টরের পাশাপাশি সে একজন হাফেজ। হাজি বংশের ছেলে সাজিদ। ছেলেটা মেডিকেলের সবার ভরসার পাত্র। বর্তমানে পরিবার সহ ঢাকায় থাকলেও তাদের গ্রামের বাড়ি মাদারীপুর। ডক্টর সাখাওয়াত আনসারি সাহেব সহ সাজিদের কেবিনে ঢুকল। নিজের শ্রদ্ধায়ী স্যারকে দেখে সাজিদ উঠে দাঁড়ালো। ডক্টর সাখাওয়াত সাজিদকে বসতে বলল এবং আনসারি সাহেবকে নিয়ে সে অপর পাশে বসল। ডক্টর সাখাওয়াত সব ঘটনা খুলে বলল সাজিদকে। চিন্তিত হয়ে সাজিদ বলল, এটা একটা ভাইরাস জাতীয়, দ্রুত সমাধান করতে হবে। আর এখন শিশুদের মধ্যে আছে, কিন্তু পরে বড়দের মধ্যেও ছড়াতে পারে। এখন আমি চাচ্ছি আল্লাহ এই বিপদের সমাধান তোমার উসিলায় করুক সাজিদ। সাজিদ বলল, আমি? হ্যাঁ, তোমার উপর আমি সম্পূর্ণ ভরসা করতে পারি। আপনি যা ভালো বোঝেন স্যার, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তাহলে তুমি 20 জনের একটা টিম তৈরি করো আর বাসায় জানাও, তাহলে কালকেই রওনা দিব। ওকে স্যার। হাজিবাড়ির সবচেয়ে বৃদ্ধ লোক হাজি নূর মোহাম্মদ, তার ছেলে সৈয়দ সাহেব মোহাম্মদ এবং জাহিদ মোহাম্মদ। আবার সৈয়দ মোহাম্মদের 2 ছেলে সৈয়দ মাহমুদ এবং সাজিদ মাহমুদ। 2 ভাইয়ের আদরের এক বোন জেবা ইলমা। বিশাল বড় বাড়িতে হাসি খুশিভাবে থাকেন সবাই, তাদের জয়েন্ট ফ্যামিলি। গ্রামে একটা কাজের জন্য যেতে হবে শুনে দাদা নূর মোহাম্মদ বললেন তাকেও নিয়ে যেতে। অনেক দিন গ্রামে যায় না। সাজিদ মাথায় হাত দিয়ে বলল, দাদু, ওখানে একটা ভাইরাস বাসা বেঁধেছে, তার বাসা ভাঙতে যাব আমরা। তুমি কেন যাবে? ওহ, দেখো দাদু ভাই, আবার নিজে বাসা বেঁধে শোনা। সাজিদ লজ্জা পেয়ে বলল, আমার বাসা মানেই তো তোমার বাসা। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। বুড়ো হয়ে গেলে এখনো মজা কমালে না। অবশেষে সময় চলে এসেছে। সাজিদ 20 জনের একটা টিম তৈরি করে দিলেন। মহুয়া, হাফিজা, নাফিসা, জাবেদা, আলী, মনির, শুভসহ আরও কয়েকজন ছিল সাজিদের টিমে। সকলেই সাজিদের খুব কাছের লোক। আনসারি সাহেব সাখাওয়াতকে বিদায় জানালো এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তৈরি হলো। সবার অগোচরে সাজিদকে একান্ত ডাকল সাখাওয়াত। কানে কানে বলল, নিজের সবটা দিয়ে সাহায্য করার চেষ্টা করবে আনসারি সাহেবকে। সে খুব ভালো মহৎ মানুষ। জি স্যার, আমার জন্য দোয়া করবেন। আসি, আসসালামু আলাইকুম। সবাইকে বিদায় জানিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল তারা। এদিকে 3 দিনের কথা বলে 4 দিন হয়ে গেছে। বাবা না আসায় হতাশ হুর। বাবা তার চোখের মণি, এক মুহূর্ত বাবাকে ছাড়া থাকতে পারে না সে। একা একা লাগে তার বাবাকে ছাড়া। মাঝে মাঝে তার নিজের খুব অবাক লাগে। এত বড় হয়ে গেছে, তারপরও সে বাবার সাথে বাচ্চাদের মতো করে। এটাই হয়তো বাবার প্রতি ভালোবাসা। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে ধনী বাড়িতে পা পড়ল আনসারি সাহেবের। হুর বাবা বাবা বলে দৌড়ে যেই বসার ঘরে আসবে, অমন সময়ই আবার থেমে গেল। অনেক লোক বসে আছে, সবাই তার বাবার সাথে কি কি বিষয় নিয়ে যেন আলোচনা করছে। হুর থেমে গেল। একটা লোককে পাঠিয়ে বলল যেন সে তার বাবাকে ডেকে দেয়। লোকটা আনসারি সাহেবকে কথাটা বলতেই সে ছুটে আসলো। 4 দিন হয়ে গেছে মেয়েকে দেখে না সে।
এদিকে ঘরে বসে নিচের সেই অচেনা অতিথি নিয়ে ভাবছে হুর। ওরা কারা, এখানে কেন এসেছে? হুরের ভাবনার ব্যাঘাত ঘটালো তার মা রাবেয়া বেগম। রাবেয়া বেগমের সাথে 3 মেয়েও আছে। রাবেয়া বেগম হুরকে উদ্দেশ্য করে বলল, হুর, এরা সবাই ডক্টর। ওনারা 20 জন এসেছে। এতক্ষণে তো মনে হয় তুমি গ্রামের সব খবরই জানো। ওনারা গ্রামে অসুস্থ শিশুদের জন্য এসেছে। মহুয়া, হাফিজা ও নাফিজা আশপাশে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে। হুর মলিন কণ্ঠে বলল, আপনাদের সাথে পরিচিত হতে পেরে ভালো লাগলো। 3 জনেই হুরের দিকে তাকিয়ে বলল, তোমার সাথে পরিচিত হতে পেরে ভালো লাগলো। সবাইকে সবার থাকার ঘর দেখিয়ে দিল হুর। 5 দিন পর গ্রামের পরিস্থিতি কিছুটা ভালো। ফসল পাটের দিন থাকায় খাবার পানির সাথে পাট পচা পানি মিশে গিয়ে এই পেটের অসুখ হয় শিশুদের। আর বাচ্চাদের তাড়াতাড়ি অ্যাটাক করে, কারণ তারা সবসময় বেশিরভাগই এই পচা পানি খেয়েছে। মহুয়া আজ হঠাৎ বলল তার খুব হুরকে দেখতে ইচ্ছা করে। এতদিন হুরের মুখ দেখেনি তারা। তিনজনে গিয়ে ইচ্ছে প্রকাশ করল রাবেয়া বেগমের কাছে। তিনি হাসি মুখে অনুমতি দিলেন। 3 জনেই হুরকে দেখার জন্য পাগল। সবাই হুরের ঘরে হাজির। হুর মাত্র মাগরিবের নামাজ শেষ করেছে। রাবেয়া বেগম সহ সবাইকে হঠাৎ দেখে হুর অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আম্মু? ওরা তোমাকে একটু দেখবে, এজন্য ওদের নিয়ে আসলাম। ও, হুর হাসি মুখে বলল, এই যে আমি। এতক্ষণ হুর ও রাবেয়া বেগম কারো কথাই শুনতে পায়নি। তারা 3 জন এক নজরে হুরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মহুয়া অবাক হয়ে বলল, তোমার নামও যেমন, তুমিও তেমন। সত্যি হুর? হুর মুচকি হেসে উত্তর দিল, তুমিও খুব সুন্দর। বসো না, তোমরা সবাই দাঁড়িয়ে থেকো না। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর মহুয়া, হাফিজা, নাফিসা রুগী দেখার সময় হয়ে গেল। হুরকে বিদায় দিয়ে বাইরে আসলো ওরা 3 জন। শুভ, আলী, মনির এবং সাজিদ কি নিয়ে যেন আলোচনা করছিল। মহুয়া আলীর কাঁধে হাত দিয়ে বেহালভাবে দাঁড়িয়ে বলল, দোস্ত, পরি দেখেছিস? পরি? ধুর, কি বলিস? পরি দেখতে হলে অনেক সুন্দর হওয়া লাগে। শুনেছি সুন্দর ছেলেদের নাকি পরি দেখা দেয়। আমরা কি আর সাজিদের মতো এত সুন্দর যে আমাদের পরি দেখা দিবে? সাজিদ মাথা উঁচু করে মনিবের দিকে তাকিয়ে আবার শান্ত চোখে চোখ নামিয়ে নিল। আরে মজা নিস না। সত্যি হুর, পরি দেখেছি। পারলে নাফিসা আর হাফিজাকে জিজ্ঞেস কর, মহুয়া বলল। মনির কৌতূহলী হয়ে নাফিসার দিকে তাকিয়ে বলল, সত্যি পরি দেখেছিস তোরা? নাফিসা কথা কম বলে, 2-1টার বেশি কথা বলে না। মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। কি বলিস? তোরা খুব বেইমান। নিজেরা একা একা পরি দেখেছিস, আমাদের ডাকলি না কেন? আরে গাধা, এই পরি সবাই দেখতে পারে না। এই গ্রামের পরি, অথচ এই গ্রামের কোনো পুরুষ দেখে নাই। আর তোরা তো বাইরের। দেখ হাফিজা, অপমান করবি না। কাহিনীটা কি বল না। তোরা কিভাবে দেখলি? আনসারি আঙ্কেলের মেয়েকে দেখেছি আমরা। মহুয়ার কথা শুনতেই আলী, শুভ এবং মনির হো হো করে হেসে দিল। হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে ওরা। মহুয়া রেগে গিয়ে বলল, এই এই এই, তোরা এভাবে হাসছিস কেন? আমরা ভেবেছি সত্যি সত্যি পরি দেখেছিস, এখন দেখছি কোনো মানুষের এত প্রশংসা করছিস তোরা। আসলে তোরা না খুব ভালো মেয়ে। হাফিজা সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন কেন, আমরা কি করেছি? না, এই যে কোনো মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত সুন্দর প্রশংসা করছিস, এজন্য বললাম। আসলে এমন মেয়ে কম আছে যারা অন্য মেয়েকে সুন্দর বলে। ভাই, ও অনেক সুন্দর, বর্ণনা করতে পারবো না তোকে, এত সুন্দর। আমি তো ছেলে হলে বিয়েই করে নিতাম। আলী সহ বাকি 2 জন ড্যাব ড্যাব করে তাকিয়ে মহুয়ার কথা শুনে বলল, চল তাহলে আমরা দেখে আসি। মহুয়া জোরে জোরে এসে বলল, এখন পর্যন্ত নাকি ওকে বাইরের কোনো পরপুরুষ দেখেনি। সবাই এটাই বলল, তোরা কিভাবে দেখবি? 3 জনেই মহুয়ার কথা শুনে হতাশ হয়ে বসে রইল। এতক্ষণ ধরে সাজিদ সব শুনছিল এবং কাজ করছিল। হঠাৎ সাজিদ বলল, এইসব হুড়পড়ি বাদ দে তোরা। আর আজকে যেসব বাচ্চারা কিছুটা সুস্থ, ওদের ঠিকঠাকভাবে দেখে বাসায় পাঠাবার ব্যবস্থা কর। এদিকে সব ঝামেলা শেষ হলে 2 দিন পরেই আমরা ঢাকা রওনা দিব। সৈয়দ সাহেব মোহাম্মদ চেয়ারে বসে হাদিস পড়ছে। হঠাৎ ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকাতে দেখল আদরের বড় ছেলে সৈয়দ মাহমুদ। ফোন ধরল সাহেব। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তোমার কি খবর? দেশে আসবো, আর ভালো লাগে না আপনাদের ছাড়া। বুকের মধ্যে খালি খালি লাগে। আরও আগেই তো বলেছিলাম, টাকা পয়সার কোনো কমতি নেই আমার। কেন এত কষ্ট করো? ছোট থেকে স্বপ্ন দেখেছি বিজ্ঞানী হব। ভালোভাবে তো বলতেও পারতাম না, তখন থেকে স্বপ্ন। আর এই কঠিন স্বপ্ন পূরণ করতে তো একটু কষ্ট করতেই হতো। তোমাকে নিয়ে আমার গর্ব হয়। আমার ভাবতেও অবাক লাগে তুমি আমার ছেলে হয়ে এত শান্ত। সাজিদ তো কথার আগেই রেগে যায়। ওহ আব্বু, ওর কি অবস্থা? খুব ব্যস্ত মনে হয়। কিছুদিন ধরে ফোনেও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ও হয়তো আমাদের গ্রামের বাড়ির ওখানে গেছে কোথাও একটু কাজে। ওখানে নাকি কি একটা পেটের অসুখ দেখা দিয়েছে, সেটাই দেখছে। ও আচ্ছা, আম্মুকে জানিয়ে দিয়েন এই মাসের মধ্যে আসছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।
মাঝে মাঝে সৈয়দ সাহেব ভেবে পায় না সে এত রাগী, কিন্তু তার এই ছেলেটা এত শান্ত কিভাবে? কিভাবে একটা ছেলে মানুষ এতটা নিশ্চুপ থাকতে পারে? সৈয়দ সাহেবের ভাবনার ব্যাঘাত ঘটালো সুরাইয়া বেগম। কি ভাবছে না তো? না, কিছু না। তোমার ছেলের এবার বুদ্ধি হলো, দেশে আসার জন্য রাজি হলো এবার। সুরাইয়া বেগম অবাক হয়ে বলল, মাহমুদ ও দেশে আসছে? হ্যাঁ, এই মাসের মধ্যে আসছে। আনসারী সাহেব গ্রামের প্রতিটা বাড়ি ঘুরে দেখছে, বাচ্চারা অনেক দিন পর সুস্থভাবে খেলাধুলা করছে। তার মনটা খুশিতে ভরে উঠল। তার পেছনে পেছনে হাঁটছে সাজিদ। দুইজনেই একসাথে আসরের নামাজ শেষ করে বাড়ি ফিরল। কাল সাজিদের ঢাকা যাওয়ার পালা। ব্যাগপত্র গোছাচ্ছে সবাই। সকাল 7:20। মহুয়া, হাফিজা এবং নাফিসা হুরের থেকে বিদায় নিতে গেল। হুর মন খারাপ করে বলল, আর কয়েকটা দিন থেকে গেলে ভালো হতো না? আবার একদিন ঘুরে যাব। আজকে আসি? ঠিক আছে, নিজের খেয়াল রেখো, তুমিও ভালো থেকো। সবাই বাড়ি থেকে বের হলো। আনসারী সাহেব এবং সাজিদ মুখোমুখি হয়ে দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে আনসারী সাহেব বলল, আমি জানি আল্লাহ সকল সৃষ্টির মালিক এবং আল্লাহই সব কিছু করতে পারেন, সে সব জানেন, কিন্তু তারপরও তোমার মতো কারো উসিলাতে সে এই গ্রামের বাচ্চাগুলোকে দেখাশোনা করিয়েছে, তাতে আমি শতবার আলহামদুলিল্লাহ বলবো। খুব ভালো লাগলো তোমার সাথে পরিচিত হয়ে। এভাবে বলবেন না, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমারও আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। আগের দিনে রাজাদের মতো গ্রামটাকে দেখে রেখেছেন, আর এই গ্রামটা পুরোই একটা পরিবারের মতো, সত্যি খুব সুন্দর। ভালো থেকো, আর কোনো প্রয়োজন হলে অবশ্যই স্মরণ করবে বাবা। আনসারী সাহেব বলল, আপনিও ভালো থাকবেন। আন্টিকে আমার সালাম নিতে বলবেন। আজকে তাহলে আসি, আসসালামু আলাইকুম। অবশেষে মাদারীপুর ত্যাগ করার উদ্দেশ্যে গাড়িতে উঠল 20 জনের টিমটি। দেখতে দেখতে আজ শনিবার 1 ঘন্টা ধরে গাড়ি দাঁড়িয়ে আছে বাড়ির বাইরে। এদিকে বাড়ির মেয়েদের তৈরি হওয়া এখনও শেষ হচ্ছে না। আসলে মেয়েদের দেরি সবকিছুতেই, কিন্তু শুধু বোরকা পরতে তো এত দেরি হওয়ার কথা না। সাজিদ এতক্ষণ কিছু না বললেও এবার খুব বিরক্ত হলো। বাড়ির মধ্যে ঢুকতেই দেখলো সবাই বের হচ্ছে। থেমে গিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠল। জেবা একটা ব্রাউন কালারের গাউন পরেছে, সাথে হিসাব। অপূর্ব লাগছে তাকে। জেবা সাজিদ এবং মাহমুদের একমাত্র বোন। মাহমুদ আজকেই ফিরেছে। সবাই তাকে আনতেই যাচ্ছে। সবাই গাড়িতে উঠবে এমন সময় একটা গাড়ি এসে থামলো সবার সামনে। সবাই কৌতূহলী হয়ে তাকিয়ে আছে, কেউ গাড়ি থেকে নামছে না। বিরক্ত হয়ে সাজিদ বলল, এইভাবে হুট করে গাড়ি নিয়ে বাড়ির মধ্যে ঢুকেছেন কেন? কে আপনি? সাজিদ অস্থির হয়ে দারোয়ান দারোয়ান বলে ডাকতে লাগলো। দারোয়ান আসলেই সাজিদ বলল, উনি কে? কত কিছু জিজ্ঞেস করছি কিন্তু উত্তর দিচ্ছে না। উনাকে বাড়িতে ঢুকতে দিয়েছেন কেন? দারোয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। হঠাৎ গাড়ির দরজা খোলার আওয়াজে সবাই গাড়ির দিকে তাকিয়ে আছে। সবার মধ্যে টানটান উত্তেজনা। কালো পাঞ্জাবি পরা, মাথায় টুপি, হাতে ঘড়ি পরা এক সুদর্শন পুরুষ বেরিয়ে এলো গাড়ি থেকে। সবাই অবাক হয়ে গেল। সুরাইয়া বেগমের খুশিতে চোখ পানি টলমল করছে। সৈয়দ সাহেব দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন। মাহমুদ নিচু স্বরে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আব্বু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ বাবা, খুব ভালো আছি। তোমাকে এতদিন পর দেখে আরো ভালো লাগছে। সাজিদ মাহমুদের কাছে যেতেই মাহমুদ বাবাকে ছেড়ে ভাইকে জড়িয়ে ধরল। কেমন আছো? আল্লাহ ভালো রেখেছেন, তোমাকে খুব মিস করতাম। এতদিন পর দেখে ভালো লাগছে। জেবা গাড়ির পেছনে দাঁড়িয়ে তার 2 ভাইকে দেখছে। মাহমুদ হঠাৎ খেয়াল করলো জেবাকে। জেবার দিকে সে তাকাতেই সুরাইয়া বেগম জেবার হাত ধরে মাহমুদের কাছে আনলো। জেবার মুখ ঢাকা, চোখগুলো দেখা যাচ্ছে। মাহমুদ সাজিদকে ছেড়ে জেবার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাজিদ জেবাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে বলল, ভাইয়া, এটা আমাদের বোন জেবা। মাহমুদ এখনও বিশ্বাস করতে পারছে না, সেই আদুরে পিচ্ছি এত বড় হয়ে গেছে। জেবা এর আগে মাহমুদের ছবি দেখেছে, কিন্তু কথা বলেনি। মাহমুদ যখন আমেরিকায় তার আন্টির কাছে চলে যায় তখন জেবার 5 বছর বয়স। এরপরে আর কখনো জেবাকে দেখেনি সে। তার ইচ্ছা ছিল অনেকদিন পর একসাথে বাস্তবে দেখবে জেবাকে। আজকে তার সেই ইচ্ছা পূরণ হলো। 5 বছরের সেই পিচ্চি বাবুটা আজ 18 বছরের যুবতী হয়ে গেছে। ভাবতে ভাবতে কখন যে মাহমুদের চোখে পানি চলে এসেছে সে টেরই পায়নি। জেবা সবাইকে অবাক করে দিয়ে মাহমুদের চোখের পানি নিজ হাতে মুছে দিয়ে বলল, ভাইয়া। মাহমুদ জেবাকে জড়িয়ে ধরে জেবার কপালে চুমু খেল। শোনা বোন আমার, হয়েছে হয়েছে, সব কান্নাকাটি ভিতরে গিয়ে হবে, সবাই ভিতরে চলো। জেবাকে অত আদর করার প্রধান কারণ হলো জেবার জন্ম হওয়ার পর দায়ী জানায় মৃত সন্তান হয়েছে, কিন্তু পরে দেখা যায় মৃত না, কিন্তু বাচ্চা শারীরিকভাবে প্রচুর দুর্বল। এরপরেও অনেকগুলো ঝড় বয়ে যায় জেবার উপর। সৈয়দ সাহেবের খুব আদরের মেয়ে জেবা, আর এত ঝড়ঝাপটার কারণেই বোনকে 2 ভাই পাগলের মতো ভালোবাসে। ড্রয়িং রুমের সোফায় বসে তসবিহ গুনছে নূর মোহাম্মদ। নাতি আসবে শুনে খুব খুশি সে। তাছাড়া মাহমুদ তার অন্যতম প্রিয় ব্যক্তি। অনেক ভদ্র আর ঠান্ডা মেজাজি হওয়ায় ছোট থেকে দাদার সাথে খুব ভাব ছিল মাহমুদের। তবে সাজিদের সাথে সবসময় খুঁটিনাটি নিয়ে ঝগড়া লেগেই থাকে নূর সাহেবের। ঝগড়া বলতে এটা মজার ঝগড়া। মাহমুদ বাড়ির মধ্যে ঢুকতেই নূর সাহেব বসা থেকে উঠে দাঁড়ালো।
মাহমুদ দাদাকে সালাম দিয়ে জড়িয়ে ধরল। দাদাও নাতিকে পেয়ে খুব খুশি। কেমন আছো দাদু? খুব ভালো আছি সোনা, এত বছরে তো একটুও বুড়ো হওনি। হঠাৎ নূর সাহেব বলে উঠল, সব তো ঠিক আছে, কিন্তু একটা জিনিস কি দেখেছ? মাহমুদ অবাক হয়ে তাকিয়ে রইল। কিছু বুঝে ওঠার আগে নূর সাহেব বলল, তুমি তো আমার থেকেও বুড়া হয়ে গেছো। আমি তো ঠিক সময় বিয়ে করায় তোমার দাদির মতো সুন্দরী রমণী পেয়েছিলাম, কিন্তু তুমি তো পাবে না। তোমার মতো বুড়ার কাছে তোমার দাদি বেঁচে থাকলেও তো বিয়ে বসতো না। মাহমুদ এবার বুঝতে পারল দাদার আসল কাহিনী। সাজিদ একটু মজা করে বলল, দেখেছ আম্মু, দাদুর ভাইয়ার বউয়ের দিকে চোখ পড়েছে। সুরাইয়া বেগম কিছু বলল না, মুচকি এসে ভেতরে চলে গেল। জেবা নূর সাহেবকে উদ্দেশ্য করে বলল, আমার ভাইয়া তোমার বউয়ের থেকে সুন্দর বউ পাবে, দেখে নিও, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, দেখব নে। আমার বউয়ের মতো বউ পেতে হলে গলায় কলস বেঁধে নদীতে নামতে হবে তোমার ভাইয়ের। ইস, কি না একটা তার বউ, তা নিয়ে এত গৌরব। আর আমার ভাইয়ার বউ তোমার বউয়ের চেয়ে 1000 গুণে সুন্দর হবে, আর তোমার বউয়ের মতো গোমরা মুখ হবে না, আচার খেলে বকবেও না। হয়েছে, আমার বউয়ের নামে আর বাজে কথা বলো না। সবসময় তুমি আমার বউকে হিংসা করতে। আর ওই ছোটটা, সাজিদকে ইশারা করে বলল, ওটা তো আমার বউয়ের দিকে নজর দিত। ইস, মৃত্যুর আগে আমার মায়াবী বউটা কারো বদনজরের শিকার হয়েছে। ভাবতেই কষ্ট হচ্ছে, আমার কিডনিটা ফেটে যায়। সাজিদ হা হয়ে তাকিয়ে আছে। মাহমুদ হো হো করে হেসে দিল। জেবাও হেসে লুটিপুটি খাচ্ছে। সাজিদ মাথায় হাত দিয়ে বলল, একজন হাফেজের নামে এইসব বদনাম করে দিলে তুমি? ছি, তোমার বইয়ের দিকে আমি কোন জন্মে তাকিয়েছিলাম, সেই তো স্বামী স্বামী করে পিছে ঘুরত। নূর সাহেব সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, যাও সরো তো, আমার বইয়ের নামে বাজে কথা বলো না। তোমার সাথে কথা বলাটা আমার ভুল হয়, যাও এখন। নূর সাহেব উঠে চলে যেতেই সাজিদ মাহমুদকে বলল, দেখেছ ভাইয়া, সবসময় এভাবে আমাকে অপমান করে। তার বুড়ি বইয়ের দিকে কে তাকায় বলো তো? মাহমুদ মুচকে হেসে বলল, থাক, আমরা তোমার জন্য সুন্দর বউ এনে দিব, আর কোনো বুড়োর দিকে তাকিও না। সাজিদ চলে যেতে যেতে বলল, তুমিও দাদুর থেকে কম না, সময় আছে, দুজনেই ভালো হয়ে যাও। মাহমুদ দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, পাগল একটা। জেবা মাহমুদকে মাহমুদের ঘরে নিয়ে গেল। ভাইয়া, তুমি রেস্ট নাও, পরে কথা হবে আবার। আর আম্মু নিজে হাতে ঘরটা গুছিয়েছে। আম্মুর মুখে শুনেছি তুমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করো, তাই আমি নিজ হাতে সবকিছু পরিষ্কার করেছি। দেখো, কোথাও নোংরা নেই। মাহমুদ জেবার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি আমার মিষ্টি পাগলি বোন। জেবা চলে যেতেই মাহমুদ রুমের চারপাশে ঘুরে ঘুরে দেখল। 13টা বছর এই ঘর ছেড়ে থেকেছে সে, কিন্তু আজও তার খুব চেনা এই ঘরটা। আর 2 দিন পরেই হুর 20 বছরে পা দিবে। সে খুব খুশি। সারাদিন সময় গুনছে কখন দিন শেষ হবে। এবার জন্মদিনে আনসারি সাহেব হুরকে বাইরে বের হওয়ার অনুমতি দিয়েছে। গ্রামের সব বাচ্চারা আজকে ধনী বাড়িতে। হুর এই প্রথম বাড়ির সদর দরজা দিয়ে বাইরে পা দিয়েছে। পুরো গ্রামটা ঘুরে দেখেছে। হুরকে দেখেও সবাই খুব খুশি। সাদা বোরকার সাথে সাদা হিজাব, হাতে পায়ে সাদা মোজা, যেন সত্যি কোনো হুর। বাচ্চারা হুরকে পাগলের মতো ঘিরে ধরেছে। হুরও বাচ্চাদের দেখে খুব খুশি। হুরের সব ভাইরা হুরের জন্মদিনে বাড়িতে থাকে। বাড়িতে মিলাদের আয়োজন করেন আনসারি সাহেব। সাজ্জাদ হুরের কাছে গিয়ে বলল, এবার সন্ধ্যা হয়ে গেছে, আমাদের বাড়ির মধ্যে যেতে হবে, না হলে বাবা আর আসতে দিবে না। হুর সবাইকে আল্লাহ হাফেজ বলে বাড়িতে চলে গেল। বাড়ির বাইরের সব মেয়েদের আর বাচ্চাদের আনা হয়েছিল হুরকে দেখানোর জন্য। সবার মনে কৌতূহল ছিল, তাই আনসারি সাহেব গ্রামের সব মেয়েদেরকে হুরকে দেখতে দিয়েছে। আনসারি সাহেবের শত্রুরা সবসময় বলেন কিনা, এক মেয়ে এই মেয়ে দেখানোর উত্তেজনা দিয়ে সবার প্রিয় হয়ে থাকেন আনসারি। কিন্তু কখনোই কিছু বলেনি আনসারি সাহেব। তিনি মনে মনে বলেন, তার কুচকুচে কালো একটা মেয়ে হলেও সে এভাবেই রাখতেন। মেয়েরা মায়াবী, রূপিণী, সেটা যতই কালো হোক না কেন, কখনো কোনো মেয়ে অসুন্দর হয় না। আল্লাহ প্রতিটা মেয়েকে বিশেষ গুণ দিয়ে তৈরি করেছে। আনসারি সাহেব আরও বলেন, আমার সুন্দর মেয়ে হয়েছে, তাই সেটা সবার সামনে তুলে ধরবো কেন? মেয়েরা আড়ালে থাকবে, মেয়েদের সবাই দেখবে কেন? হুর বাবার এই পাগলামি খুব ভালোবাসে। বাবাকে ছাড়া এক মুহূর্ত থাকতে কষ্ট হয় তার। রাতে ঘরে বসে বই পড়ছেন আনসারি সাহেব। নিজের শারীরিক সমস্যার কারণে সারা বছর গরম পানি খায় সে। রাবেয়া বেগম আনসারি সাহেবের জন্য গরম পানি এনে তার পাশে বসে বললেন, দেখতে দেখতে মেয়েটা 20 বছরে পা দিল, এবার আমাদের ওকে বিয়ে দেওয়া উচিত, এই জগৎটাকে বুঝতে দেওয়া উচিত। রাবেয়া বেগমের কথায় আনসারি সাহেবের বুকটা যেন ফেটে যাওয়ার অবস্থা, কিন্তু কিছু করার নেই, মানতে হবে। মেয়েরা বাড়ির মেহমান, তারা চিরস্থায়ী না। আনসারি সাহেব শান্ত গলায় উত্তর দিলেন, তুমি হুরকে বুঝিয়ে বলো, আর আমিও দেখব, তবে কোনো তাড়াহুড়া না। আমার মেয়ের উপযুক্ত কারো হাতেই তাকে তুলে দিব। মাহমুদ ঘরে বসে আছে, নিজের ঘর নিয়ে তার চরম গবেষণা। দাদাও তার পাশে বসে বসে হাদিস পড়ছে, পুরোই বাচ্চাদের মতো। সেই সন্ধ্যায় এসেছে, এখনো যায় না। মাহমুদকে কাচুমাচু করতে দেখে দাদা বললেন, কি ব্যাপার, কাচুমাচু করছো কেন? আমি এখানে, তাই সমস্যা হচ্ছে নাকি? প্রেম টেম করো নাকি? আমাকে বলতে পারো, আমি আবার কারো কথা কাউকে বলি না। আরে না, প্রেম করি না। বিজ্ঞানীদের আবার প্রেম,
তুমি গেলে আমি ঘুমাবো, এজন্য এমন করছি। তোমার দাদির সাথে আমার প্রথম দেখা হয় নদীর পাড়ে, সে কি সুন্দর অনুভূতি। হয়েছে, পরে শুনবো এই কিচ্ছা, ছোটবেলাও শুনিয়েছ। হ্যাঁ, আমার প্রেম কাহিনী শুনবে কেন? যাও যাও, তোমার দাদির মতো একজন পারলে এনে দেখাও। দাদির মতো তো জীবনেও আনবো না। তারপর আমার বইয়ের দিকে তুমি নজর দিবা, তাই না? তোমরা খুব চালাক হয়ে গেছ, কথায় পেরে ওঠা যায় না। যাও তো যাও, ঘুমাও, আমার বউকে স্বপ্ন দেখো না আবার। দাদা চলে যেতেই মাহমুদ মুচকি হেসে শুয়ে পড়ল, অনেক ক্লান্ত লাগছে তার। সকাল 6টা, মাহমুদ নামাজ পড়ে নিজের ঘরের ছোট্ট বারান্দায় বসে চা খাচ্ছে আর বই পড়ছে সে। পাশেই সুরাইয়া বেগম দাঁড়িয়ে আছে, জেবাও কাচুমাচু করছে। মাহমুদ সব খেয়াল করেও কিছু বলছে না। দেখতে দেখতে 15 দিন হয়ে গেছে দেশে এসেছে। আসার 5-6 দিন পর থেকেই তার মায়ের এমন ভাব বুঝতে পারছে মাহমুদ। মাহমুদ বই থেকে মুখ উঠিয়ে সুরাইয়া বেগমের দিকে তাকিয়ে বলল, বসো এখানে। সুরাইয়া বেগম স্থির নিঃশ্বাস নিয়ে বসে আছে। সাজিদ কোথায়? মেডিকেলে। সকাল সকাল কি যেন জরুরি কাজ পড়ে গেছে, তাই আরও অনেক আগে বেরিয়ে পড়েছে। আচ্ছা, এবার সত্যি করে বলো তো আম্মু, তুমি আমাকে কি কিছু বলতে চাও? কিচ্ছু লুকাবে না, কি বলতে চাও বলো প্লিজ। আমি তো তোমারই ছেলে, আমাকে বলতে কিসের ভয়? আসলে কি বলো। দেখো, তুমি বড় হয়েছ, এখন তোমার একজন সঙ্গী দরকার, যে তোমাকে দেখে রাখবে, তোমাকে ভালোবাসবে। তোমার যদি কাউকে পছন্দ থাকে আমাকে বলতে পারো, আর না হলে আমরা চাচ্ছি আমাদের পছন্দ করা কাউকে খুব শীঘ্রই তুমি বিয়ে করো। মাহমুদ মুচকে এসে বলল, আচ্ছা এই ব্যাপার, এটা বলতে তুমি এতদিন আমার পেছনে ঘুরেছ? সত্যি তুমি যে কি ছেলের সাথে কথা বলতে পারো না? আমার পছন্দের কেউ নেই, তোমরা যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করব। তবে এমন কাউকে দেখো যে খুব নরম মনের মানুষ, খুব শান্ত আর মায়াবী প্রকৃতির। সুরাইয়া বেগম ছেলের কথায় খুব খুশি হলেন, ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। সুরাইয়া বেগম উঠে যেতেই জেবা হঠাৎ এসে তার চেয়ারে বসে বললেন, উৎফুল্ল চোখে মাহমুদের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তুমি সত্যি বিয়ে করবে? তোমার বিয়েতে আমাকে খুব সুন্দর একটা বোরকা দিও। মাহমুদ বোনের গালে হাত দিয়ে বলল, আচ্ছা পাগলি বোন। মাহমুদ নিঃশব্দে বসে আছে আকাশের দিকে তাকিয়ে। 2 বছর আগের কথা খুব মনে পড়ছে। দিনটি ছিল সকাল। গাড়ি নিয়ে শপিংয়ের জন্য বের হয়েছে মাহমুদ। আমেরিকার একটি সরু রাস্তায় চলছে তার গাড়ি। হঠাৎ গাড়ির সাথে ধাক্কা একটা বাচ্চা মেয়ের। মেয়েটির এলোমেলো চুল। মাহমুদ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মেয়েটির কাছে গেল। মেয়েটির পায়ের কাছে কিছুটা ছিলে গেছে। মাহমুদ মেয়েটিকে গাড়িতে তুলে তাড়াতাড়ি একটা মেডিকেলে নিল। মেডিকেলে মেয়েটিকে ভালোভাবে দেখা হলো। ডাক্তার মাহমুদকে জানায় মেয়েটি খুব দুর্বল, 2 থেকে 3 দিন কোনো খাবার খায়নি। মাহমুদের সব শুনে খুব খারাপ লাগলো। মেডিকেল থেকে সোজা বাসায় নিয়ে আসলো মেয়েটিকে। মেয়েটি কোনো কথা বলে না। মেয়েটিকে সোফায় বসিয়ে কিছু খাবার এনে দেয় মাহমুদ। মেয়েটি হঠাৎ বলে ওঠে, আমার আপুকে খাবার দেবে? আমেরিকার মতো দেশে বাংলা ভাষা শুনে খুব অবাক হলো মাহমুদ। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, তুমি বাঙালি? তুমি কোথায় থাকো? তোমার আপু কোথায়? হ্যাঁ আমি বাঙালি, আর আমি কোনো বাচ্চা মেয়ে না, আমি শারীরিক প্রতিবন্ধী। আমার 17 বছর বয়স আর আমার আপুর 19 বছর। আমরা সহ পরিবারে আমেরিকায় ট্যুরে আসি, কিন্তু হঠাৎ আমাদের জীবনটা এলোমেলো হয়ে যায়। এলোমেলো মানে? তোমার বাবা মা কোথায়? তোমার নাম কি? আমার নাম সাইফা আহমেদ, আর আপুর নাম জারবেরা। আমরা যেখানে থাকার ব্যবস্থা করেছিলাম সেখানকার একজন লোক আমাদেরকে বিশেষভাবে দেখাশোনা করত। বাবা তাকে কিছুদিনেই খুব কাছের ভেবে নিয়েছিল। আমার বাবা ছিলেন খুব সরল প্রকৃতির মানুষ। ওয়েট, তোমার বাবা ছিলেন মানে? এখন কোথায়? সাইফার চোখ থেকে অঝরে পানি পড়ছে। নিজেকে গুছিয়ে নিয়ে বলল, আব্বু আম্মু দুজনেই মারা গেছে, তাদের লাশটাও দেখিনি। মাহমুদ অবাক হয়ে তাকিয়ে আছে। মেয়েটি আবার বলতে শুরু করলো, একদিন সকালে লোকটা এসে বলল এখানে কোথায় নাকি খুব বড় একটা পাহাড় আছে, খুব সুন্দর। বাবার খুব ঘোরাঘুরির শখ। পাহাড়ের কথা শুনে তৈরি হয়ে গেলেন। সবাইকে নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল লোকটা। সবাই ছিল হাসি খুশি। কে জানতো আর কখনো হবে না ঘরে ফেরা, কখনো আর দেখব না বাবা মায়ের মুখটা। কে জানতো আমার নিষ্পাপ বোনটা হারাবে তার যত্নের সতীত্ব। আমাদের গাড়ি চলছিল ছোট্ট একটা চিকন রাস্তা দিয়ে, আশেপাশে সারি সারি গাছ। হঠাৎ একটা ছোট বাড়ির সামনে গাড়ি থেমে গেল। বাবা লোকটাকে জিজ্ঞেস করলো, এখানে গাড়ি থামানোর কারণটা কি? লোকটা বলল, পাহাড়ে যেতে তো অনেক দেরি হবে, এখানে আমরা একটু রেস্ট নিব। এটা একটা হোস্টেল। বাবা খুব অবাক হলো, এটা কিভাবে হোস্টেল হয়? ছোট একটা বাড়ি। বাবা বিরক্ত হয়ে বলল, আচ্ছা বেশিক্ষণ থাকবো না কিন্তু। কে জানতো কখনো ওই ভয়ঙ্কর বাড়ি থেকে আর জীবিত বের হবে না সে। বাড়ির মধ্যে ঢুকতেই আপু আর আমার কেমন যেন লাগছিল। বাবা একটু খাবার খেয়ে বসে বসে গল্প করছিল। হঠাৎ লোকটা বলে উঠল, ধরেন কখনো এই বাড়ি থেকে আর বের হলেন না, তাহলে কি করবেন ভাই? বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এইসব কি বলো তুমি? হঠাৎ লোকটা পকেট থেকে একটা ছুরি বের করে আম্মুর গলায় ধরে। আব্বু উঠে দাঁড়াতেই আমাদের সেই ড্রাইভার আব্বুর গলায় ছুরি ধরে। আব্বু অবাক হয়ে তাকিয়ে আছে। লোকটা আপুর হাত ধরে বলল, তোমাকে খুব ভালো লাগে, চলো আমার সাথে।
আব্বু লোকটাকে খুব বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হলো না। হঠাৎ টানাটানির মধ্যে লোকটা আব্বুর মাথায় একটা লাঠি দিয়ে সজোরে আঘাত করে, এত জোরে আঘাত করে যে আব্বুর মাথা ফেটে 2 ভাগ হয়ে যায়। আম্মু এক চিৎকারে সেখানে স্ট্রোক করে। আপুকে টানতে টানতে ভেতরে নিয়ে যায় লোকটা। আপু অসহায়ের মতো কাঁদছিল। আপু লোকটার পায়ে ধরে কাঁদছিল, কিন্তু সেদিন খুব একা হয়ে গিয়েছিল। 3 ঘন্টা পর ওরা আপুকে ওই বাড়ির মধ্যে বেঁধে রেখে বাইরে যায়। ওর খেয়াল ছিল না। আমি সেখানে ছিলাম, একজন গার্ড ছিল। আমি তাকে মাথায় আঘাত করি। সে জ্ঞান হারাতেই আমি দৌড়ে উপরে যাই। উপরে গিয়ে আপুর অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল। আপুকে তাড়াতাড়ি নিয়ে আসি বাইরে। বাইরে বের হতেই একটা গাড়ি পাই। তাড়াতাড়ি গাড়িতে উঠে সেখান থেকে বের হই। আপু খুব অসুস্থ হয়ে পড়ে। কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারি না। এখন সারাদিন এখানে ওখানে ঘোরাঘুরি করি, রাতে কোথাও ঘাপটি মেরে বসে থাকি। মাহমুদ আর এক মুহূর্ত দাঁড়ালো না। তাড়াতাড়ি গাড়ি নিয়ে বের হয়ে গেল সাইফার সাথে। রাস্তার এক কিনারে বসেছিল জারবেরা। হঠাৎ সাইফাকে দামি গাড়ি থেকে নামতে দেখে খুব অবাক হলো। সাইফা দৌড়ে এসে জারবেরার পাশে দাঁড়ালো। মাহমুদও গাড়ি থেকে নামলো। মাহমুদকে দেখে খুব অবাক হলো জারবেরা। কিছুক্ষণ টুকটাক কথা হওয়ার পর দুইজনকে নিয়ে বাসায় ফিরে মাহমুদ। প্রথমে জারবেরা রাজি হয়নি। সে আর কাউকে বিশ্বাস করতে চায় না, তার সব শেষ। সে চায় আর কারো প্রতারণার শিকার হতে না, কিন্তু তার ভাবনা সম্পূর্ণ ভুল। কিছুদিন যাওয়ার পরেই জারবেরা বুঝতে পারে তার জন্য এই জায়গাটা নিরাপদ, কিন্তু বাবা মায়ের শোক এখনও কাটাতে পারেনি সে। কিন্তু ঝামেলা শুরু হয় কয়দিন পর। 3 জনের জীবনে কালো মেঘ নেমে আসে। জারবেরার জরায়ুতে ক্যান্সার ধরা পড়ে। খুব অসুস্থ থাকায় মাহমুদ জোর করে মেডিকেলে নিয়ে যায়। ডাক্তার জানায় জারবেরার জরায়ুতে ক্যান্সার হয়েছে, সাথে ব্লাড ক্যান্সার। ডাক্তারের কথা শুনে মাহমুদের পায়ের নিচে থেকে মাটি সরে গেল। কি করবে কিছুই বুঝতে পারছে না। কাঁপা কাঁপা কণ্ঠে ডাক্তারের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছুই কি করা সম্ভব না? ডাক্তার বলল, জারবেরাকে অনেকজন একাধিকবার ধর্ষণ করেছে, ফলে তার অনেক বড় কিছু সমস্যা হয়ে গেছে। তাছাড়া তার শরীরে আগে থেকে ব্লাড ক্যান্সার ছিল, আর ব্লাড ক্যান্সার মানে তো মৃত্যু। মাহমুদ চোখ মুছে জারবেরার কেবিনে গেল। নিষ্পাপ মুখটা কি মায়াবী লাগছে, কি মায়া ওই চোখে। মানুষটাকে তো ভালোবাসার কথা জানাতেই পারল না। তার ভালোবাসা না জেনে মানুষটাই হারিয়ে যাবে। মাহমুদ যেন এই সত্যি মেনে নিতে পারছে না। ইচ্ছা করছে জারবেরাকে জড়িয়ে ধরে কাঁদতে। আল্লাহ এটা কেন করলো? আল্লাহ কি এখনও কোনো মিরাকেল করতে পারে না জারবেরাকে সুস্থ করে দিতে? জারবেরাকে বাসায় নিয়ে আসা হয়েছে। সকালের মিষ্টি সূর্যের সৌন্দর্য উপভোগ করছে জারবেরা। মাহমুদ কাছে গিয়ে দাঁড়াতে জারবেরার ধ্যান ভাঙল। দুজনের মধ্যে ছমছম নীরবতা। জারবেরা শান্ত স্বরে বলল, আমাকে ভালোবেসে ফেলেছেন তাই না? জারবেরার এমন প্রশ্নে খুব অবাক হলো মাহমুদ। হঠাৎ এমন প্রশ্ন করছে কেন? আমি জানি ভালোবাসেন আমায়। কেন ভালোবেসেছেন এই ভয়ঙ্কর খারাপ মেয়েটাকে বলুন। জানি না। ভালোবেসেই বা কি হবে? কয়টা দিনই তো আছি, তারপর তো। এভাবে কথা বলো না জারবেরা। জানেন, খুব ইচ্ছা ছিল নিজের স্বামীকে সবটা দিয়ে ভালোবাসবো, খুব ভালোবাসবো। কখনো কোনো প্রেম করিনি। সব স্বপ্ন রেখে দিয়েছিলাম স্বপ্নের পুরুষটার জন্য। আর আজ আমি সম্পূর্ণ শূন্য। কিচ্ছু নেই আমার মধ্যে, আমি শূন্য। সে শূন্য তুমিও আমার কাছে অনেক দামি। জারবেরা কান্না ভাঙা গলায় বলল, একটা কথা রাখবেন, আমি যতদিন বেঁচে থাকবো আমাকে ভালোবাসবেন। মাহমুদ নিজেকে আর ঠিক রাখতে পারল না, জড়িয়ে ধরল জারবেরাকে। সময়ের ক্ষণে ক্ষণে জারবেরার দিন শেষ হচ্ছে। মাহমুদ তার কোলে মাথা রাখলে অসুস্থ শরীরটা অসুস্থ হয়ে যায় তার। সাইফা বোনকে হারানোর ভয়ে লুকিয়ে কান্না করে। মাহমুদের সাইফাকে দেখলে খুব কষ্ট হয়। কি বলে সান্ত্বনা দেবে তার নিজেরও তো ভাষা নেই। সেও তো জেনে শুনে হারাবে নিজের ভালোবাসা। জারবেরার বাঁচতে খুব ইচ্ছা করে মাহমুদকে আরও কিছুদিন ভালোবাসতে, কিন্তু কি আর করার। শরীর দিন দিন নিমিষে শেষ হয়ে আসছে। যতই দিন যায় ততই অবনতি ঘটছে শরীরের। একদিন সকাল 6টা, সাইফা নিজের হাতে সকালে নাস্তা তৈরি করছে। মাহমুদ একটা কাজে বের হবে, তাই তাড়াতাড়ি আজকের খাওয়া দাওয়া করা হচ্ছে। মাহমুদ খাবার টেবিলে এসে অবাক, জারবেরা এখনও ওঠেনি। মাহমুদ সাইফাকে উদ্দেশ্য করে বলল, তুমি সব গুছিয়ে বসো, আমি জারবেরাকে তুলে আনছি। আমি বাইরে গেলে আর খাবে না। ঠিক আছে ভাইয়া। মাহমুদ সাইফার রুমের সামনে গিয়ে জোরে জোরে ডাকছে, কিন্তু কোনো সারা শব্দ নেই। দরজা ধাক্কা দিতে দেখলো দরজা খোলা। ভেতরে ঢুকতে মাহমুদ নিস্তব্ধ হয়ে গেল। জারবেরার নিথর দেহটা মাটিতে পড়ে আছে, ফ্যাকাশে হয়ে গেছে মুখটা। মাহমুদ দৌড়ে গিয়ে জারবেরার মাথাটা নিজের কোলে নিয়ে জারবেরার গালে হাত দিয়ে তাকে ডাকতে লাগলো, কিন্তু না, কোনো কাজ হলো না। কখনো ফিরবে না জারবেরা, চলে গেছে সে। মাহমুদ জারবেরাকে বুকে নিয়ে জোরে চিৎকার করে। সাইফা চিৎকারের আওয়াজে নিচে থেকে তাড়াতাড়ি উপরে আসে। ঘরে ঢুকতেই তার পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো অবস্থা। চিৎকার করে বোনের পাশে যায়। চলে গেছে জারবেরা। সাইফা জারবেরাকে বুকের সাথে মিশিয়ে কাঁদছে। মাহমুদ পাগলের মতো করছে, কি করবে বুঝতে পারছে না। মনে হচ্ছে জারবেরার সাথে সেও চলে যেতে পারলে ভালো হতো। জারবেরার দাফন কাফনের কাজ শেষ করে দুইজনেই
দুটি কোনায় গুটিসুটি মেরে বসে আছে। সাইফাকে পাগলের মতো দেখাচ্ছে। মাহমুদের গায়ে এখনও সেই সকালের পাঞ্জাবিটা। খাবারগুলো এখনও সেভাবেই টেবিলে পড়ে আছে। দুইটা মানুষকে খুব একা করে চলে গেছে জারবেরা, খুব একা। মায়ের ডাকে মাহমুদ ভাবনা থেকে বের হয়। সকালের খাবারের জন্য সবাই বসে আছে। খাওয়া দাওয়া শেষ হলে মাহমুদ একটু বের হবে, তাই আগে আগেই খাওয়া দাওয়া শেষ করে উঠে চলে গেল। আসলে সাইফাকে সে দেশে নিয়ে এসেছে, একটা হোস্টেলে তাকে রেখে তারপর সে বাড়িতে এসেছে। আজকে তাকে বাড়িতে নিয়ে আসবে। এতটা বছর আমেরিকায় থেকেছে সৈয়দ সাহেব এবং সুরাইয়া বেগম। অনেক জোর করেছে দেশে আসার জন্য, কিন্তু আসেনি। হঠাৎ জারবেরার মৃত্যুর 1 বছর পর খুব আপন মানুষদের দেখতে ইচ্ছা করছিল তার, তাই দেশে আসা। কিন্তু সুরাইয়া বেগমের হঠাৎ বিয়ের কথায় চমকে গেল মাহমুদ। তারপরও শান্ত হয়ে কথা গুছিয়ে বলে মাহমুদ, কিন্তু মনের মধ্যে কি অবস্থা সে ছাড়া আর কেউ জানে না। হুরের পাশে বসে আছে রাবেয়া বেগম। দুইজনেই চুপচাপ। নীরবতা ভেঙে রাবেয়া বেগম বলল, মা, 20টা বছর পার করে দিলে, আজও তোমার জন্মদিনের কথা তোমার বাবার আর আমার চোখে ভাসে। বাড়ি আলো করে এসেছিল ছোট্ট একটা বাচ্চা মেয়ে, আদর করে তার দাদা নাম দিয়েছিল হুর, হুরায়রা আফরিন হুর। তোমার বাবা সবসময় বলে, কেন যে মেয়েদের বিয়ে দিয়ে দিতে হয়, কিভাবে থাকবো আমি আমার হুরকে ছাড়া। কিন্তু দেখো কিভাবে সে ছোট্ট হুরটা এত বড় হয়ে গেছে। মেয়েদের তো আজীবন ঘরে রাখা যায় না। তোমার বাবা চান ভালো কারো হাতে তোমাকে তুলে দিতে, যার কাছে তুমি খুব সুখী থাকবে, যে তোমাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবে। হুর মুচকে হেসে বলল, এতটুকু কথা বলতে তুমি এত ভয় পাচ্ছিলে কেন বলো তো মা? তোমরা যা ভালো বুঝবে তাই করবে। আমি জানি তোমরা কখনো আমার খারাপ চাওনি, আর কখনো চাইবেও না। রাবেয়া বেগম মেয়েকে আদর করে চলে গেল। সে জানতো কখনো তার মেয়ে তার মুখের উপর কথা বলবে না, তাই মেয়ের ভরসার খুব দাম তাদের কাছে। আনসারী সাহেব খুব অপেক্ষায় ছিলেন মেয়ের উত্তরের জন্য। রাবেয়া বেগমের কথা শুনতেই খুব খুশি হলেন সে। গ্রামের সব থেকে ভালো ঘটককে ডাকা হলো। আমার মেয়ে হুরের জন্য খুব সামান্য কাউকে চাই আমি, কিন্তু হ্যাঁ, তাকে হতে হবে শান্ত, ভদ্র এবং দিনদার। বিশাল টাকা পয়সার দরকার নেই, শুধু দেখবেন সে আমার মেয়েটাকে যেন খুব ভালোবাসে। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজকেই পাত্রের খোঁজ করব। এখন আসি আনসারী সাহেব। ঘটক মুসলিম সাহেব সোয়েব সাহেবের চেনা পরিচিত ভাই। বাড়িতে আজকে অনেক আয়োজন। ঘটক সাহেব আসবে এবং মাহমুদের জন্য পাত্রী দেখবে। দাদা চুপি চুপি স্বরে বলল, পাত্রী দেখবে তাতেই কত আয়োজন, বিয়ে করলে তো পুরো দেশ জানবে। সাজিদ কাপ পেতে বলল, কিছু বললে নাকি তুমি? না, আমি কি বলবো, আমার আর কিছু বলার আছে নাকি? কিছু না বলার থাকলেই ভালো। সাজিদ আজকে মেডিকেল থেকে তাড়াতাড়ি এসেছে। ঘটক সাহেব চলে এসেছে। সোয়েব সাহেব ঘটকের জন্য নাস্তা এনে তাকে সালাম দিল। ঘটক মাহমুদকে দেখে হঠাৎ বলে উঠল, তুমি তো মাহমুদ, তাই না বাবা? মাহমুদ কিছু বোঝার আগে দাদা বলল, না না, ও করবে না, আমি করব। হায় রে ঘটক সাহেব, আপনি এই ইয়ং পাত্রটাকেও চিনতে পারেন না, কি লজ্জাজনক। সাজিদ দাদার কথা শুনে মাথায় হাত দিয়ে কাশতে লাগলো। মাহমুদ হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, ওই ইয়ং ম্যানটাই পাত্র। সোয়েব সাহেব ঘটককে বলল, ভাই, আমার অনেক টাকা পয়সার দরকার নাই। আমার প্রথম ছেলে মাহমুদ, আমি চাই ওর জন্য অনেক সুন্দর মিষ্টি একটা বউ আনতে, যে হবে খুব শান্ত, ভদ্র। এর চেয়ে বেশি কিছু চাই না। দেখুন, আপনাদের চাওয়ার সাথে আরেকজনের চাওয়ার মিল আছে। এখন আপনারা চাইলে আমি তাদের সাথে যোগাযোগ করতে পারি। কই মেয়ের ছবি আছে? না, ধনী বাড়ির একমাত্র রাজকন্যা, যাকে বাইরের কোনো পরপুরুষ দেখে নাই, তার ছবি আমার কাছে কি করে থাকবে? সাজিদ অবাক হয়ে বলল, আনসারী আঙ্কেলের মেয়ের কথা বলছেন না তো? আরে হ্যাঁ, কিন্তু তুমি তাকে চেনো কিভাবে? ওখানে আমি কিছুদিন ছিলাম। আব্বু, ওই গ্রামে ওই মেয়ের খুব প্রশংসা। আপনি চাইলে ভাইয়ের জন্য দেখতে পারেন। সোয়েব সাহেব মাহমুদকে উদ্দেশ্য করে বলল, তোমার কোনো আপত্তি নেই তো? না আব্বু, আপনারা যা ভালো মনে করেন। আচ্ছা ভাই, আপনি তাদের জানিয়ে দিন আমরা মেয়ে দেখতে যাব শুক্রবার। দেখতে যাবেন বললেই তো আর হবে না, আগে তাদেরও তো ছেলের ব্যাপারে জানতে হবে। ঠিক আছে, আপনি তো মাহমুদের ব্যাপারে সব জানেন, আপনিই বলে দিন তাদের কাছে। ঠিক আছে ভাই, আমি আপনাকে বিকেলের মধ্যে জানাবো। আজকে উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক চলে যেতেই শুরু হলো ঝগড়া। সাজিদ দাদার দিকে তেরে গিয়ে বলল, পাত্র তুমি? হ্যাঁ, তুমি না দাদি ছাড়া কারো দিকে তাকাও না? আজকে নিজেকে পাত্র দাবি করছো কেন? খুব শখ বিয়ে করার? আমি কি তোমার বউকে বিয়ে করব নাকি? তোমার জলে কেন? তুমি কারো বউয়ের দিকেই তাকাবে না। বয়স হয়েছে, এখনো এসব করো। ছি, তোমার সাথে কথা বলে আমার ভুল হয়েছে। দাদা উপরে যেতেই সাজিদ জোরে হেসে ফেলল। যেবা এতক্ষণ ঘটকের জন্য দরজার আড়ালে ছিল, এখন বের হয়েছে। পাত্রীর ছবি দেখার জন্য সে পাগল হয়ে গেছে, কিন্তু যখন শুনল ছবি নেই তখন মন খারাপ হয়ে গেল। সাজিদ আর চোখে জেবার দিকে তাকিয়ে বলল, এখনো কোনো গ্যারান্টি নেই। যদি তোমার এই শান্ত ভাইকে তারা পছন্দ না করে তাহলে তো গেল। বিজ্ঞানীরা একটু শান্তই হয়, বুঝেছ? আর আমার ভাইকে যে পছন্দ করবে না তার কপালে বিয়েই নেই। মাহমুদ দূর থেকে জেবা আর সাজিদের ঝগড়া দেখে মুচকে হাসল। আকাশের দিকে তাকিয়ে নিজের মনে মনে বলল, কে আসবে? কেউ কি আমাকে জারবেরার মতো ভালোবাসবে?
হুর জানলার পাশে বসে আছে, নিজের ডায়েরির একটা পাতা আজকে শেষ করলো। জানি না আপনি কেমন হবেন, যেমনই হবেন আমি ভালোবাসবো। ডায়েরিটা রেখে নিচে তাকাতে দেখল ঘটক সাহেব বাড়ির মধ্যে ঢুকেছে। হুর চোখ ফিরেই নিজের পাখিদের খাবার দিতে লাগলো। ঘটক সাহেব অনেকক্ষণ ধরে বসে আছে। এদিকে আনসারি সাহেবের আসার নাম নেই। গ্রামে আজকে একটা প্রাইমারি স্কুলের কাজ চলছে, সেখানেই সকাল সকাল বের হয়েছে আনসারি সাহেব। রাবেয়া বেগম খবর পাঠিয়েছে। 1 ঘন্টা পর বাড়ি ফিরেছে আনসারি সাহেব। ঘটক সাহেবকে সালাম দিয়ে বসলেন আনসারি সাহেব। কি খবর ভাই, কেমন আছেন? ঘটক সাহেব বলল, আলহামদুলিল্লাহ, আপনার কি খবর? আমার খবর তো ভালো, একটা ছেলে দেখেছি। ও, ছেলের নাম কি করে, কোথায় থাকে? ছেলে আমেরিকা থেকে এসেছে, হয়তো আপনি চিনবেন। আপনার এখানে ছেলের ছোট ভাই থেকে গিয়েছে কয়েকদিন, নাম হচ্ছে সাজিদ। ও, সাজিদের বড় ভাই। আচ্ছা, আপনি ছেলের ছবি এনেছেন? হ্যাঁ। ঘটক সাহেব আসার সময় মাহমুদের একটা ছবি নিয়ে এসেছিল ফোনে। আনসারি সাহেবকে সেটা দেখাতে সে খুব খুশি হলেন। মাশাআল্লাহ, ছেলে তো খুব সুন্দর, দেখে মনে হচ্ছে খুব ভদ্র। বাস্তবে এমন হলে তো আলহামদুলিল্লাহ। আমি চাচ্ছি তাদের সাথে যোগাযোগ করতে। ওনারা শুক্রবার হুর আম্মুকে দেখতে আসতে চায়, কিন্তু কোনো পুরুষ দেখতে পারবে না। ওনাদেরকে বলবেন বাড়ির মেয়েদের নিয়ে আসতে, তাহলে আমরা কোনো আপত্তি করব না। ঠিক আছে, তাহলে আজকে উঠি। ছবিটা রেখে দেন, হুর আম্মুকে দেখাবেন। ঠিক আছে। রাবেয়া বেগমকে ছবি দিয়ে হুরের কাছে পাঠানো হলো। হুর ছবি দেখতে চায় না। বাবা মায়ের পছন্দের ওপর তার সম্পূর্ণ আস্থা আছে। সে ছবি দেখে বাবা মায়ের পছন্দকে উপহাস করতে চায় না। আজ শুক্রবার। মাহমুদ ফজরের নামাজ শেষে ছাদে হাঁটছে। হঠাৎ পেছনে জেবার ডাক। এত সকাল সকাল জেবাকে দেখে অনেক অবাক হলো মাহমুদ। জেবা তো নামাজ শেষ করে ঘুমায়, হঠাৎ আজকে ওর কাছে কেন? কিরে, এত সকাল সকাল ঘুম থেকে উঠেছ কেন? আরে, ভাবিকে দেখতে যাব না, তাকে দেখার উত্তেজনায় তো রাতে ঘুমই হয়নি আমার। হায় রে, সেটা তো আরও পরে, তুমি এখন ঘুমাও। না না, এখন আর ঘুমাবো না। কখন বের হব সেটা বলো। দেখি আব্বু জানে, যেহেতু গ্রামের পথ তাই হয়তো সকালের নাস্তা শেষে বের হব। ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি ছোট ভাইয়াকে ডেকে তুলি। জেবা চলে যাবে এমন সময় মাহমুদ আবার ডাকলো। হ্যাঁ ভাইয়া বলো। দাদা কি করে? আর বলো না, তোমাকে বলতেই ভুলে গেছি। সকাল সকাল গোলাপ আপুকে টেনে তুলেছে কাপড় আয়রন করার জন্য। বাড়ির কাজের মেয়ের নাম হচ্ছে গোলাপ। তারপর জুতা কালি করার জন্য তাড়াহুড়া করছে, মনে হচ্ছে তার জন্য মেয়ে দেখতে যাওয়া হবে। মাহমুদ মুচকে হেসে বলল, সমস্যা কি? দাদার ভালো লাগলে দাদার জন্য নিয়ে আসবো। খেয়ে দিয়ে কাজ নেই, আমার ভাইয়ের জন্য দেখা মেয়ে ওনাকে দেব, উনি ওনার মৃত বউকে ভালোবাসুক। তুমিও তাড়াতাড়ি রেডি হও, 6টা বেজে গেছে। আসো, রেডি হবে। তুমি যাও, আমি পরে আসছি। আজকে হুরকে দেখতে যাবে সবাই, সেজন্যই দাদার এত সাজগোজ। সকাল 9টায় যাবে, সবাই এখনই বের হবে। জেবা আরও আধ ঘন্টা আগেই রেডি হয়ে বসে আছে। মাহমুদ একটা কালো পাঞ্জাবি পরেছে, সাদা শরীরে কালো পাঞ্জাবি, কালো ঘড়িতে। খুব ভালো লাগছে তাকে, আর সুন্দর দাড়িগুলো যেন তাকে আরও বেশি ফুটিয়ে তুলেছে। সাজিদ সাদা পাঞ্জাবি পরেছে। দুনিয়ার উল্টে গেলেও তার পাঞ্জাবির কালার চেঞ্জ হয় না, সবসময় সাদা। সুরাইয়া বেগম যাবে না বলেছিল, কিন্তু যখন শুনল মেয়ে ছেলেদের সামনে আসবে না, তখন যাওয়া বাধ্যতামূলক হয়ে গেল। সবাই গাড়িতে উঠেছে। ধানমন্ডি থেকে গাড়ি চলতে শুরু করলো। মাহমুদ আর সাজিদ দুই পাশে, জেবা মধ্যে, আর দাদার সামনে ড্রাইভারের সাথে বসেছে। জেবার একটার পর একটা প্রশ্নের উত্তর দিতে দিতে দাদা ক্লান্ত হয়ে গেল। পদ্মা সেতুর ওপরে গাড়ি উঠতেই দাদা বলল, কেউ এই মেয়েকে বাইরে ফেলে দাও, খুব বিরক্ত করছে। সাজিদ বলল, সাহস তো তোমার কম না? ওর 2টা ভাই এখানে বসে আছে, আর তুমি ওকে বাইরে ফেলে দিতে বলছো? দেখো, এখানে কিন্তু তোমার ছেলেও নেই, আমরা চাইলে কিন্তু তোমাকেও বাইরে ফেলে দিতে পারি, তাই সাবধানে কথা বলো। তোমরা আমাকে হুমকি দিচ্ছ তাই না? বিচার দিব আমার ছেলের কাছে, তারপর দেখব কি হয়। সুরাইয়া বেগম আর সোয়েব সাহেব ওই গাড়িতে বসেনি, তারা তাদের ব্যক্তিগত গাড়িতে আসছে। হুর নিজের ঘরটা চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। পুরো ঘরটা গুছিয়েছে, তুই ভাবিও তাকে সাহায্য করেছে। অবশ্য কখনো সে নিজের ঘর অন্যকে গোছাতে দেয় না, আজকে তারা খুব জোর করে গুছিয়ে দিয়েছে। সকাল থেকে রান্নাঘরে রাবেয়া বেগম, অনেক রান্না, তাই হাতে হাতে করেছে। গ্রামের কিছু মহিলাদের ডাকা হয়েছে, সবাই সাহায্য করছে। সব কাজের মাঝেও রাবেয়া বেগম খেয়াল করল আনসারি সাহেবের মনটা খুব খারাপ। তার বুঝতে বাকি নেই স্বামীর মন খারাপের কারণ। অনেকগুলো বছর সংসার করেছে, এখন স্বামী ক বললে সে বাকি সব বুঝে যায়। এটাই হয়তো বুড়ো বুড়িদের ভালোবাসা। হুরের জন্য খুব মন খারাপ হচ্ছে আনসারি সাহেবের। মেয়েটা সত্যি সত্যি বিয়ে হয়ে যাবে, সে অনেকদিন পর পর তার মেয়েকে দেখতে পারবে। সব ভাবতেই তার কষ্ট হয়। 12টা 20 বাজে। গাড়ি এসে থামলো ধনী বাড়ির সামনে। আনসারি সাহেব গাড়ির আওয়াজ পেয়ে তাড়াতাড়ি বাইরে আসলো। সোয়েব সাহেব এবং সাজিদ নেমে আনসারি সাহেবের সাথে কথা বলছে। মাহমুদ খুব লজ্জা পাচ্ছিল, কিন্তু দেখলো সাজিদ খুব ফ্রিলি কথা বলছে আনসারি সাহেবের সাথে, তাই সেও নেমে সালাম দিল তাকে। সবাইকে নিয়ে আনসারি সাহেব বাড়ির ভেতরে গেল। জেবা ভেতরে ঢুকেই বলল, ভাবি কোথায়? ভাবির কাছে নিয়ে যান কেউ আমাকে। সাজিদ জেবার হাত ধরে চুপটি গলায় বলল,
এসব কি হচ্ছে জেবা? এখনও সে আমাদের ভাবি হয়নি, তার নাম হুর। ভাবি ভাবি বলে চেঁচালে লোকে খারাপ বলবে। আনসারি সাহেব জেবার কথা শুনে হো হো করে হেসে দিল এবং একজন মহিলাকে ডেকে বলল জেবাকে আর সুরাইয়া বেগমকে হুরের কাছে নিয়ে যেতে। সুরাইয়া বেগমকে গাড়ি করে পিছের দরজায় দেওয়া হয়েছে। সে ওখানে নেমে রাবেয়া বেগমের সাথে দেখা করেছে। সামনের দরজায় পুরুষ থাকায় ধনী বাড়িতে পেছনের দরজায় গাড়ি রাখার ব্যবস্থা আছে। রাবেয়া বেগম দুইজনকে নিয়ে হুরের রুমে গেল। হুর জানলার দিকে তাকিয়ে বসে আছে। সকাল সকাল রাবেয়া বেগম তাকে জোর করে গোসল করিয়েছে, তাই ভেজা চুলগুলো খোলা অবস্থায় হুরকে খুব সুন্দর লাগছে। রাবেয়া বেগমের সাথে সুরাইয়া বেগম আর জেবাকে দেখে হুরের বুঝতে বাকি রইল না মেহমান চলে এসেছে। এগিয়ে গিয়ে সুরাইয়া বেগমকে সালাম দিল হুর। জেবাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, আসতে কোনো সমস্যা হয়নি তো? জেবা একধানে হুরকে দেখছে, মনে মনে বলছে যেভাবেই হোক হুরকে তার ভাইয়ের বউ করে চাই। সুরাইয়া বেগম হুরকে হালকা কিছু প্রশ্ন করে রাবেয়া বেগমের সাথে আলাপ শুরু করলো। হুর মায়ের থেকে অনুমতি নিয়ে জেবাকে পুরো বাড়ি ঘুরে দেখাতে লাগলো। জেবা একটার পর একটা কথা বলেই চলেছে। হুর বলছে আর বুচকে হাসছে। বাগানের দোলনায় বসে জেবা বলল, জানো আমার বড় ভাইয়া খুব ভালো, শান্ত আর খুব ভদ্র। অবশ্য ছোট ভাইয়া কিছুটা তারা, তবে বড় ভাইয়া কখনো কোনো জিনিস নিয়ে রাগ করেনি। আম্মুর একান্ত খুব পছন্দের বড় ভাইয়া। আম্মু সবসময় বলে ভাইয়ার ভাগ্যে যে আছে সে নাকি খুব সুখী হবে। হুর জেবার কথাগুলো মাথা নিচু করে শুনছিল। হঠাৎ হুর প্রশ্ন করল, তোমার ভাইয়া কি করে? ভাইয়া আলেম আর ভবিষ্যতের বিজ্ঞানী। ও, আম্মু তোমার ভাইয়ার ছবি দেখতে বলেছিল, কিন্তু আমি দেখিনি। জেবা অবাক হয়ে বলল, কি তুমি ছবি দেখোনি? না দেখে থাকলে খুব মিস করেছ। কেন মিস করেছে কেন? তোমার ভাইয়া কি সুন্দর জিন নাকি? সুন্দর জিনের থেকে বেশি আমার ভাইয়া। যদি ভাগ্যে ভাইয়াকে তোমার সাথে মেলায় তখন দেখবে আর জোরে জোরে বলবে জিতেছি। আমার বই গেছে এসব বলতে। আনসারি সাহেবের মনে মনে খুব পছন্দ হয়েছে মাহমুদকে, আর যেহেতু সাজিদের ভাই সেহেতু তার কোনো সন্দেহ নেই। আনসারি সাহেব একটু সময় চাইলেন সিদ্ধান্ত জানানোর জন্য, কিন্তু সোয়েব সাহেব আজকেই জানতে চায়। ছেলেকে নিয়ে সে খুব সিরিয়াস। তাছাড়া হুরকে সুরাইয়া বেগমের খুব পছন্দ হয়েছে। আনসারি সাহেব এবং হুরের 4 ভাই সোয়েব সাহেব আর মাহমুদ সাজিদকে নাস্তা দিয়ে একটু বের হলেন পরামর্শ করার জন্য। হুরের 4 ভাই রাবেয়া বেগম, হুর এবং আনসারি সাহেব সবাই মিলে হুরের ঘরে বসে আছে। হুরের বড় ভাই বলল, ছেলেটা ভালো মনে হচ্ছে আমার কাছে, একবার হুরকে দেখতেও চায়নি। হুরের মেজো ভাই বলল, হুরকে দেখতে চায়নি বলে তো ভালো, এটা তো কোনো কথা না। এমনও তো হতে পারে যে ছেলের প্রেম আছে, বলা তো আর যায় না। ছেলের কথায় বিরক্ত হয়ে আনসারি সাহেব বললেন, তোমরা থামবে? তখন থেকে কি শুরু করেছ? সিদ্ধান্ত ভালোভাবে নিতে হবে, বাইরে মেহমান বসে আছে। আনসারি সাহেব হুরকে উদ্দেশ্য করে বলল, মা, সংসার তুমি করবে, ওই মানুষটার সাথে সারা জীবন তুমি থাকবে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি যা বলবে তাই হবে। হুর অনেকক্ষণ চুপ থেকে উত্তর দিল, বাবা, আপনি মেহমানদের হ্যাঁ বলে দিন। আমার মন বলছে হয়তো আপনাদের দোয়ায় আমি কখনো খারাপ থাকবো না। আনসারি সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে মুচকে এসে বেরিয়ে গেল। বসে থাকতে থাকতে বিরক্ত লাগছে সোয়েব সাহেবের। জেবা এখনও একবারও তাদের সামনে আসেনি, এদিক সেদিক ঘুরছে। বাড়িটা তার খুব পছন্দ হয়েছে, কেমন একটা রাজপ্রাসাদ রাজপ্রাসাদ ভাব। আনসারি সাহেব সোয়েব সাহেবকে সালাম দিয়ে বসলেন। সোয়েব সাহেব অধীর আগ্রহে বসে আছে আনসারি সাহেবের উত্তর শোনার জন্য। আনসারি সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমাদের কোনো আপত্তি নেই, ছেলে আমাদের খুব পছন্দ হয়েছে। এখন যদি কোনো কিছু লুকিয়ে থাকেন সেটা আপনাদের ব্যাপার। না না আঙ্কেল, লুকানোর কিচ্ছু নেই। আপনারা চাইলে কিছুদিন সময় নিয়ে খোঁজখবর নিয়ে দেখতে পারেন। তার দরকার নেই বাবা, তোমার সাথে কিছুদিন সময় কাটিয়েছে, খুব ভালো লেগেছে। তোমার অনুপাতে বোঝা যায় তোমার ভাইয়া কেমন হবে। তাছাড়া আমার মেয়েটাকে ভালোবাসলেই হলো, আমার আর কিচ্ছু চাই না। হঠাৎ দাদা বলে উঠল, পাত্র একটা পছন্দ না হলে আরও একটা আছে, সমস্যা নেই, শুধু পছন্দ করবেন। আনসারি সাহেব একটু অবাক হয়ে বলল, আরেকটা মানে? এই যে আমাকে কি আপনার কম মনে হয়? মোটামুটি আমিও আগের জামানার এসএসসি পাস। দাদার কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। আনসারি সাহেব সবাইকে নিজ হাতে মিষ্টি খাইয়ে দিলেন। এই শুক্রবারের পরের শুক্রবার বিয়ে ঠিক করা হয়েছে। দুই পক্ষ থেকে ঘটককে 10,000 টাকা দেওয়া হয়েছে। দাদা 2,000 বাড়িয়ে দিয়ে বলল, আরেকটা মেয়েকে দেখেও আমার জন্য। সাজিদ বলে উঠল, তুমি একটু থামো না, কতক্ষণ ধরে বিয়ে করছো? সন্ধ্যা 6টা বাজে। মাহমুদরা ঢাকায় ফিরে যাবে এখন। হঠাৎ সবাই খেয়াল করলো জেবা নেই। মাহমুদ ভ্রুকুচকে বলল, বুঝলাম না, আসার পর থেকে ওকে দেখছি না, কোথায় গেল? আমার মনে হয় ও এখনো হুরের ঘর থেকে বের হয়নি। আপনারা গাড়িতে বসুন, আমি ওকে ডেকে আনছি। জেবা চুটিয়ে গল্প করছে হুরের সাথে। রাবেয়া বেগমকে ডাকতে পাঠিয়েছে জেবাকে। রাবেয়া বেগম তাড়াতাড়ি জেবাকে নিয়ে আসে। জেবা হুরকে বিদায় জানালো। এইটুকু সময়ে হুরের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে জেবার। সবাই গাড়িতে উঠল। সোয়েব সাহেব আনসারি সাহেবকে বিদায় জানিয়ে গাড়িতে উঠল। জেবা, সাজিদ সবাই মহাখুশি। মাহমুদ একধানে বাইরে তাকিয়ে আছে। সাজিদ মাহমুদের কানের কাছে গিয়ে বলল, এই হুরের মাঝেই না হয় জারবেরাকে খুঁজে নিও। সাজিদের কথা শুনে মাহমুদ আকাশ থেকে পড়ার মতো অবস্থা। সাজিদ কিভাবে জারবেরার কথা জানল?
সাজিদ আবার বলল, আমি কিভাবে কি জেনেছি সেসব ভেবো না। কিছু কিছু প্রিয় জিনিস আল্লাহ খুব তাড়াতাড়ি নিয়ে যায়। এখন মন খারাপ করে থেকো না, না হলে কিন্তু দাদা নিয়ে যাবে হুর ভাবিকে। মাহমুদ মুচকে এসে সাজিদের কথা উড়িয়ে দিল। মাহমুদের জানা হয়ে গেছে সাজিদ এসব কিভাবে জানল। যেদিন মাহমুদ বাড়ি ফিরেছে ওই দিনের বিকেলের কথা। মাহমুদের ডায়েরি পড়েছিল বারান্দার চেয়ারে, আর সেখানে বসেছিল সাজিদ। মাহমুদের একটা জরুরি ফোন আসে, আর তখন মাহমুদ একটু বাইরে যায়। ওই সময় সাজিদ ডায়েরিটা পড়ে। মাহমুদ বাইরে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ঘড়িতে 10টা বাজে। সুরাইয়া বেগম আর সোয়েব সাহেবের গাড়ি বাড়িতে চলে গেছে, কিন্তু মাহমুদের গাড়ি আটকে গেছে ধানমন্ডির একটা রেস্টুরেন্টে। জেবা আর দাদা একটার পর একটা খাবার অর্ডার করছে। মাহমুদ বিরক্ত হয়ে মনে মনে বলল, সাজিদ শুধু শুধু বলে না যে এই দুটোকে কোথাও নিলে চোখ বেঁধে নেওয়া উচিত। খাবার আসতে দুজনে খাওয়া শুরু করেছে। জেবা মুখ খুলবে এজন্য সাজিদ আর মাহমুদ তাকে আড়াল করে দাঁড়িয়েছে। দুজনের খাওয়া দেখে মনে হচ্ছে না আনসারি সাহেব এদের ওই বাড়িতে খাবার দিয়েছিল। খাওয়া দাওয়া শেষ। রেস্টুরেন্টের বিল মিটিয়ে বাইরে এসে মাহমুদ এবং সাজিদ দুজনেই অবাক। দাদা আর জেবা গাড়ির মধ্যে বসে ফুচকা খাচ্ছে। সাজিদ মাহমুদের দিকে তাকিয়ে আছে আর মাহমুদ গাড়ির দিকে। ওদের দুজনকে হা করে তাকিয়ে থাকতে দেখে জেবা গপ গপ করে খাওয়া রেখে বলল, ভাইয়া খাবে তোমরা? এভাবে তাকিয়ে আছো কেন? সাজিদ গাড়িতে উঠে বলল, এত খাবার পেটে জায়গা হবে না, তোমার পেটটা একটু ধার দাও। না, আমি তোমাকে বলিনি, তোমার এত বড় একটা পেটে টাইটানিক জাহাজটাও ঢুকে যাবে। আমি আমার বোনকে বলেছি। হ্যাঁ, আমার পেট নিয়ে হিংসা করে দেখেই তো নিজের 6টা পেট। কি যেন বলে, 6 প্যাক না কি যেন? আমার 6 পেটের চেয়ে তোমার 1 পেটে বেশি খাবার ধরে। মাহমুদ গাড়ি চালানো শুরু করে বলল, অনেক ঝগড়া করেছো, এবার থামো। সুস্থ মাথায় বাড়ি ফিরতে দাও। তোমার মাথা আবার অসুস্থ হবে কেন? তোমাদেরই ঝগড়ার জন্য। সারাদিন এমন বাচ্চাদের মতো ঝগড়া করো কেন? চিন্তা করো না বাবু, বিয়ে যে কত মজা, খালি খাওয়া আর খাওয়া। একবার করো, তারপর টের পাবা। ওই সময় তুমি ঝগড়া করলে আমরাও বলবো, কিরে ঝগড়া করো কেন? দাদার কথা শুনে সাজিদ জেবা দুজনেই হেসে দিল। মাহমুদ একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। মনে মনে বলল, এদের সাথে কথা বলে লাভ নেই। বাড়ি ফিরতে ফিরতে একটু বেশি রাত হওয়ায় সবাই সবার মতো ঘুমিয়ে পড়ল, কিন্তু ঘুম নেই হুরের চোখে। বাড়ি ভরা মেহমান। ধনী বাড়িতে বিয়ে বলে কথা। গ্রামের সবার মনে আনন্দ। বিয়ের বাকি আর মাত্র 4 দিন। হুরের 4 ভাই গত 5 দিন ঘুরে ঘুরে মাহমুদের সব খবর বের করেছে। শেষমেশ তারাও ক্লান্ত। হুরের বাবা মুচকে এসে মনে মনে বলেছিল, তার মেয়ের জন্য সে ঠিক পাত্রটাই বেছে নিয়েছে। এদিকে সুরাইয়া বেগম গতকাল রাতে নিজের হবু বউয়ের জন্য কেনাকাটা করে এনেছে। হঠাৎ বিয়ে ঠিক হওয়ায় হুরকে কিছুই দেওয়া হয়নি, তাই একটা হীরার রিং কিনেছে নিজের জমানো টাকা দিয়ে। দুপুরের দিকে সাজিদ, সোয়েব সাহেব এবং সুরাইয়া বেগমকে নিয়ে রওনা দিল হবু ভাবির বাড়িতে। সৈয়দ বাড়ি থেকে লোক আসবে শুনে আগেই আনসারি সাহেব ছোটখাটোর মধ্যে একটা অনুষ্ঠানের আয়োজন করে রাখে। ধনী বাড়ির সামনে গাড়ি থামতেই আনসারি সাহেব দৌড়ে আসলো। সোয়েব সাহেবকে সালাম জানিয়ে বাড়ির মধ্যে গেল তারা। কথা জেবার কথা জিজ্ঞেস করলো সোয়েব সাহেব। জেবাও আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওইদিকে অনেক কাজ, বাইরের লোকেরা সব সামলাতে পারবে না, তাই জেবাকে রেখে এসেছে। সুরাইয়া বেগমকে নিয়ে রাবেয়া বেগম হুরের ঘরে গেল, কিন্তু হুর নেই। হুরের মেঝো ভাবি খবর দিল হুর রান্নাঘরে। হঠাৎ মেয়েকে রান্নাঘরে শুনে খুব অবাক হলো রাবেয়া বেগম। যেহেতু গ্রামের বাড়ির, তাই অনেক রান্না হলে সেটা মাটির চুলাতে করা হয়, আর কম রান্নার জন্য একটা গ্যাসের চুলা। হুরের কখনো রান্না করতে ইচ্ছা করলে গ্যাসের চুলাতেই করত। আজ হঠাৎ মাটির চুলায় কি করছে সে? সুরাইয়া বেগমকে নিয়ে হাঁটতে হাঁটতে রান্নাঘরে গেলেন রাবেয়া বেগম। রান্নাঘরে গিয়ে রাবেয়া বেগম পুরাই অবাক। হুর নিজ হাতে চিংড়ি মাছ রান্না করেছে। হুর আগে থেকেই চিংড়ি মাছ রান্না খুব ভালো পারে, মাঝে মাঝে করেছে, কিন্তু কখনো একসাথে অনেকগুলো রান্না করেনি। সুরাইয়া বেগম হুরের কাছে গিয়ে হুরের হাতটা এগিয়ে আংটিটা পরিয়ে দিল এবং হুরের হাতে 1000 টাকার নোটের একটা প্যাকেজ দিল। হুর কিছু বলার আগেই সুরাইয়া বেগম বলল, আসলে হঠাৎ দেখতে এসে বিয়ে ঠিক করে গেল তো তোমার শ্বশুর আব্বু, এই জন্য কিছু দেওয়া তো হলো না তোমাকে। আমি অনেক আগে থেকে ইচ্ছে বড় বউকে নিজের টাকায় কিছু দেওয়ার, তাই তোমার জন্য এই ছোট্ট উপহার। সুরাইয়া বেগম হুরের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আম্মু, আমার মাহমুদ খুব শান্ত স্বভাবের ছেলে। ছেলেদের মধ্যে যে একটা অতিরিক্ত রাগ জেদ, সেটার কিছু নেই ওর মধ্যে। কখনো ওর দ্বারা তুমি কোনো কষ্ট পাবে না। ও প্রচুর কৌতূহলী, ওর সাথে থাকলে প্রচুর ঘুরতে পারবে, কিন্তু ও নিজের দিক থেকে প্রচুর অগোছালো। তুমি একটু গুছিয়ে নিও। ওর মন দিয়ে সুরাইয়া বেগমের কথা শুনছিল। এতদিন পর জানলো তার হবু বরের নাম মাহমুদ। সুরাইয়া বেগম রাবেয়া বেগমকে নিয়ে বাইরে চলে গেল। সে বুঝতে পারছে হুর খুব লজ্জা পাচ্ছে, তাই এখানে থেকে সে মেয়েটাকে লজ্জা দিতে চায় না। সুরাইয়া বেগম বেরিয়ে যেতেই হুরের ছোট্ট ভাবি হুরের হাতে থাকা প্যাকেজটা খুলতে খুলতে বলল, যাক, তোমার ভাইয়াদের মতো বাঘ সিংহ না, শান্ত ছেলেরাই ভালো। হুর ভাইদের এমন বদনাম শুনে ভ্রুকুচকে বলল, তাহলে এসেছো কেন আমার ভাইয়ের কাছে? আমার ভাইয়েরা খুব ভালো, বুঝেছ, শুধু একটু রাগী।
শুধু একটি রাগী কথাটা শুনে হুরের সেজো ভাবি হো হো করে হাসতে লাগলো। হুর কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এভাবে হাসার কি আছে? একটু রাগী আর বাকি তো সব ঠিকই আছে, তাই না? আমার এক একটা ভাই এক একটা ফুল। হুরের সেজো ভাবি হাসি থামিয়ে বলল, ফুল ঠিক আছে মানলাম, কিন্তু একটু রাগী? তোমার ভাইয়েরা এক একটা সিংহের মতো, কিছু হলেই রেগে যায়। হুরের মেজো ভাবি তাল মিলিয়ে বলল, একদম ঠিক বলেছ, এদের সাথে কথা বলতেও ভয় লাগে, কখন খেপে যায়। হুর মুচকি হেসে বলল, এত রাগী হওয়ার পরও তো তোমার এত ভালোবাসা। হঠাৎ হুরের এমন কথা শুনে তিনজনে হুরের দিকে তাকিয়ে রইল। আসলেই তো সবাই খুব ভালোবাসে তাদের স্বামীকে। কিছুক্ষণ গল্প করে সুরাইয়া বেগম এবং সোয়েব সাহেবের বাড়ি ফেরার সময় হলো। সুরাইয়া বেগম হুরকে বিদায় জানালো। আনসারি সাহেব তাদের গাড়িতে উঠিয়ে দিল। যেহেতু সাজিদ জারবেরার কথা জানে, তাহলে সাইফাকে আর হোস্টেলে রাখতে চায় না মাহমুদ। মাহমুদ গাড়ি নিয়ে বের হলো সাইফাকে আনার জন্য। হঠাৎ কোনো মেয়েকে বাড়িতে নিয়ে আসলে নানা কথা হতে পারে, এটা ভেবে একবার মনে হলো আনবে না। পরে ভাবলো সাইফা আর জেবা প্রায় একই বয়সের, সাইফা তো তার বোনের মতোই। তাই আর না ভেবে গাড়ি নিয়ে বের হলো মাহমুদ। গাড়িতে উঠবে এমন সময় আবার বেরিয়ে গেল জেবাকে নিয়ে। সাইফা হয়তো প্রথমে ভয় পাবে, কিন্তু জেবার সাথে থাকলে সে সমস্যাটা আর হবে না। গাড়ি থেকে নেমে সোজা জেবা রুমে গেল। জেবাকে 2 মিনিটের মধ্যে রেডি হতে বলে দাদার কাছে গেল মাহমুদ। দাদাকে বলতে হবে জেবা আর সে একটু বেরোবে, কারণ বাড়ি ফাঁকা। না বলে বের হলে পরে চিন্তা করবে। মাহমুদ দাদার সাথে কথা বলে অপেক্ষা করছে গাড়িতে। জেবা রেডি হয়ে গাড়িতে বসলো। মাহমুদ চালাচ্ছে। জেবা হঠাৎ বলল, কোথায় যাব আমরা? একটা মেয়েকে আনতে। হায় হায়, প্রেম করেছিলে? দূর পাগলি, প্রেম করিনি। তাহলে মেয়ে আনতে যাবে যে? ওই মেয়েটাও তোমার মতো আমার একটা বোন, ওর শারীরিক সমস্যা আছে। আমার সাথে আমেরিকায় পরিচয় হয়, ওর বাবা মা নেই, তাই দেশে নিয়ে এসেছি। তাহলে এতদিন দূরে রেখেছো কেন? আগে আনতে পারতে। যদি আব্বু আম্মু কিছু মনে করে এজন্য আনিনি। আব্বু আম্মু কখনো কিচ্ছু মনে করবে না, তারা তোমাকে অনেক বিশ্বাস করে। আচ্ছা, ওর নাম কি? ওকে কোথায় রেখেছো তুমি? আগে ওখানে যাই, তারপর সব দেখতে পারবে। কথা বলতে বলতে গাড়ি এসে থামলো একটা হোস্টেলের সামনে। মাহমুদ জেবাকে নিয়ে ভেতরে কাউন্টারে গেল। কাউন্টারের মেয়েটা মাহমুদকে দেখে সালাম দিয়ে সাইফাকে ফোন করলো। সাইফা নিচে এসে মাহমুদকে দেখে খুব খুশি হলো, তবে জেবাকে দেখে একটু অবাক হলো। মাহমুদ সাইফাকে জেবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলল, সাইফা, ও জেবা আমার ছোট বোন, এখন থেকে আমার 2টা বোন। সাইফা জেবার সাথে কথা বলছে। মাহমুদ গিয়ে হোস্টেল থেকে সাইফার ছাড়পত্র নিল। একজন স্টাফ সাইফার সব জিনিসপত্র প্যাক করে গাড়িতে দিয়ে আসলো। মাহমুদ সাইফাকে নিতে এসেছে শুনে সাইফা খুব খুশি হলো। একা একা মেয়েটা খুব বোরিং হয়ে গিয়েছিল। তাছাড়া কখনো সাইফা একা থাকেনি। বাবা মা মারা যাওয়ার পর কয়েকদিন একা থেকেছিল, তারপরেই তো মাহমুদের সাথে দেখা। এই কয়েকদিন একা থাকতে তার খুব কষ্ট হয়েছে। জেবা সাইফা পেছনে বসলো আর মাহমুদ সামনে। বাড়ি আসতে আসতে দুজন খুব গল্প করলো। জেবা মাহমুদের বিয়ের কথা বলল সাইফাকে। সাইফা মনে মনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হয়তো আজকে এই জায়গায় আপু থাকতো, কিন্তু সবই ভাগ্য। বাড়ি এসে দেখল সাজিদরা চলে এসেছে। মাহমুদ সাইফাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। সোয়েব সাহেব এবং সুরাইয়া বেগমকে সব খুলে বলল মাহমুদ, তবে জারবেরার কথা কিছু বলেনি। তারা সাইফাকে জেবার মতো ভালোবাসবে বলে কথা দিল মাহমুদকে। সকাল 9:30 বাজে। আজকে সবাই বিয়ের শপিংয়ে যাবে। গাড়ি পার্ক করে বসুন্ধরায় ঢুকলো সবাই। সাজিদ জেবার হাতটা শক্ত করে ধরে আছে। এখানে আসলে তার পাখা গজিয়ে যায়, এদিক সেদিক উড়াল দেয়। উড়াল দিয়ে কেনাকাটা করলে ভয় নেই, ভয়টা হলো হারিয়ে যাওয়া। সুরাইয়া বেগম এবং মাহমুদ একটা বোরকার দোকানে যায়। তারা যেমনটা চাইছে তেমনটা এখন হবে না, তবে অর্ডার দিতে পারবে। একটা সাদা গাউন বোরকার সাথে হাত পায়ের মোজা সহ একটা মেয়ের পর্দার জন্য যাবতীয় যা লাগে সব একসাথে অর্ডার দিল মাহমুদ। গহনার দিকটা মাহমুদ তেমন বেশি ভালো জানে না, কারণ বেশ ছোট থেকে সে দেশের বাইরে, তাই কোনটা ভালো কোনটা খারাপ সে সম্পর্কে তার ভালো ধারণা নেই। তাই এই দিকটা সাজিদ এবং সোয়েব সাহেব সামলাবে। যেহেতু হুর সাজে না, তাই মেকআপটা লিস্টে রাখেনি মাহমুদ। আর তাদের বাড়ির মেয়েরাও সাজে না, এই জন্য মেকআপ দরকার নেই। 4টা সুন্দর কম কাজ এমন বোরকা নিল, কারণ এর মধ্যে যেবারও পছন্দ হতে পারে, তাই কম নিলে কান্নাকাটি হবে। আর কয়েকটা 3 পিস নিল, কারণ মাহমুদ চায় না হুর ওখান থেকে জামা কাপড় নিয়ে আসুক। এই ব্যাপারটা তার ভালো লাগে না। তার দরকারি জিনিস আনুক, কিন্তু জামা কাপড় না। বাদ রইল জুতা। হুর মোটামুটি নাকি বেশ লম্বা, অবশ্য মাহমুদ দেখেনি, সুরাইয়া বেগমের মুখে শুনেছে, তাই হিল জুতার প্রশ্নই ওঠে না। তাছাড়া মাহমুদের উঁচু জুতা ভালো লাগে না। বোরকা অর্ডার দেওয়ার সময় জুতার সাইজটাও জেনে নিয়েছে জেবা। সাইজ অনুযায়ী একটা সুন্দর নিজের পছন্দ মতো একজোড়া জুতা নিল মাহমুদ। এবার রইল মাহমুদের কেনাকাটা। সুরাইয়া বেগম এবং সাজিদের পছন্দ মতো একটা সাদা পাঞ্জাবি নিল মাহমুদ।
পাঞ্জাবিটা খুব সুন্দর, বুকে গলায় কালো জরি সুতার কাজ। জেবা সাইফার জন্য এবং বাকি যাবতীয় সবকিছু সুরাইয়া বেগম পছন্দ করে কিনেছে, কিন্তু জুয়েলারির দোকান থেকে এখনও আসেনি সোয়েব সাহেব। জেবা সাইফা এবং সুরাইয়া বেগমকে গাড়িতে বসিয়ে কেনাকাটার সব বিল মিটিয়ে জুয়েলারির দোকানে গেল সাজিদ আর মাহমুদ। দুই ভাই জুয়েলারির দোকানে গিয়ে অবাক। পুরো দোকানটাই মনে হচ্ছে কিনে নিচ্ছে সোয়েব সাহেব। মাথা থেকে পা পর্যন্ত জুয়েলারি নিয়েছে, মোট 50 ভরি। মাহমুদ তাড়াতাড়ি গিয়ে সোয়েব সাহেবকে থামালো। বাবা, কি করছেন এসব? এত জুয়েলারি দিয়ে কি করবে? এগুলোর অনেক জাকাত হবে। হলে হোক, আমি কি জাকাত দেই না নাকি? জাকাত দেন ঠিক আছে, কিন্তু এত জুয়েলারির দরকার নেই। যা নিয়েছেন অনেক, আর লাগবে না। মাহমুদ দোকানদারকে সব প্যাক করে দিতে বলল। জুয়েলারিগুলো সাজিদের হাতে দিয়ে বলল সোয়েব সাহেবকে নিয়ে গাড়িতে বসতে। সাজিদ চলে যেতে মাহমুদ একটা জিনিস নিয়ে বেরিয়ে গেল।